My goodness, and victory for Bangladesh. What a way to start this tournament. It's only a reconfirmation of them as a growing force in the world game. Hello everyone, welcome to interview 8 of the Bangladeshi perspective. Today আমাদের সাথে আছে Tanveer Arnob Karim. He's an astrophysics PhD student at Harvard. He will talk about his work soon. আমি অনেক questions পাচ্ছি with regards to interview length and interview vision. তো আমি ফার্স্ট ওগুলো একটু অ্যাড্রেস করে নিই। আমাদের ইন্টারভিউ অনেকে বলে যে ভাইয়া ইন্টারভিউ তো 1 ঘন্টা, এটা তো দেখার টাইম নেই, 5 মিনিটের হলে তো ভালো হতো। লিসেন, আমাদের ভিশনটা হচ্ছে যেমন একটা বইয়ের সামারি পড়লে বোঝা যায় বইটা কি নিয়ে, বইয়ের কিন্তু ফুল ইনসাইটস গুলো পাওয়া যায় না। সিমিলারলি আমাদের যে আইডিয়াটা হচ্ছে যে একটা ইন্টারভিউ 1 ঘন্টার হবে, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়াচ ইট কমপ্লিটলি। ইন্টারভিউতে 15টার মতো কোয়েশ্চেন্স করা হয়, যে কোনো একটা কোয়েশ্চেন এবং ওইটার অ্যান্সার দেখলেই হয়। So you can walk in anytime into the interview, 5 মিনিট দেখে চলে যাও, it's really your call. বাট ইন্টারভিউতে যে পুরো 1 ঘন্টায় বসে দেখতে হবে এরকম না। আমাদের কোয়েশ্চেন্স গুলো এইভাবে সাজানো যে ইন্টারভিউতে যদি 5 মিনিটও দেখো তাহলে ইউ হ্যাভ আ গুড আইডিয়া or you get at least something from it. আবার অনেকে বলে যে হ্যাঁ আমার এই ইন্টারভিউ গেস্টকে কেন এনেছেন, আমার তো এই ইস্যুতে কোনো ইন্টারেস্ট নেই। হ্যাঁ, হাউএভার আরো 10-15 জন হয়তো এইটাতে ইন্টারেস্ট থাকতে পারে। সো দ্য আইডিয়া ইজ যে আমরা বিভিন্ন ফিল্ডের মানুষদের ইন্টারভিউ করব। ইউ ক্যান ওয়াচ এনি ইন্টারভিউ ওয়ান। হয়তো বা একটা একাডেমিক এটা তোমার না ভালো লাগতে পারে, কিন্তু একটা প্রি বিজনেস এক্সিকিউটিভের তোমার ইন্টারভিউ ভালো লাগতে পারে, দেন ওইটা দেখো। ইফ ইউ আর একাডেমিক ইন্টারেস্ট ইন ফিজিক্স, তাহলে যে ফিজিক্স পিএইচডি কে যদি ইন্টারভিউ করে ওইটা দেখো। যেটা তোমাকে মনে হয় যে ভ্যালু এনে দিতে পারবে সেটা দেখো। মানে উই আর নট ফোর্সিং ইউ যে সবগুলো ইন্টারভিউ দেখতে হবে। দ্যাট বিং সেড, আজকে আমাদের সাথে তানভীর ভাই আছে। ফার্স্টে আমি তানভীর ভাইকে উনার ওয়ার্ক সম্পর্কে কিছু একটা বলবো, যাতে উনার মানে হার্ভার্ডের পিএইচডি উনার সিগনিফিকেন্সটা কি, অ্যাস্ট্রোফিজিক্সে যে ওয়ার্কটা করছে ওটা উনি কথা বলবেন। দেন উই ক্যান মুভ অন টু আর রেগুলার কোয়েশ্চেন্স। ইন দ্য মিনওয়াইল আমি দ্য বাংলাদেশি পার্সপেক্টিভ পেজ এবং আদার পেজেস থেকে এই আমাদের ইন্টারভিউটা শেয়ার করে দিই, সো দ্যাট এভরিওয়ান স্টেজ আপডেট। তানভীর ভাই, টেক দ্য। ধন্যবাদ সিয়াম। আমার নাম তানভীর অর্ণব করিম। আমি বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে 3য় বর্ষে আছি। আমি এখানে পিএইচডি করছি অ্যাস্ট্রোফিজিক্স এর উপর। তো আমার সিএম আমাকে বলেছে যে খুবই সংক্ষেপে আমার রিসার্চের কাজ কি সেটাকে শেয়ার করা, তো আমি সেটাই চেষ্টা করব এখন। আমার প্রজেক্ট যেটার সাথে আমি জড়িত সেটার নাম হচ্ছে ডার্ক এনার্জি স্পেক্ট্রোস্কোপিক ইনস্ট্রুমেন্ট, সংক্ষেপে আমরা ডেজি বলে থাকি। তো নাম থেকে হয়তো আপনারা বুঝতে পারবেন যারা ফিজিক্স নিয়ে আগ্রহ আছে এবং যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করে থাকেন, যে ডার্ক এনার্জি বলতে আমরা এমন এক ধরনের জিনিসকে বোঝাই যেটাকে আমরা বলে থাকি যে হয়তো আমাদের পুরো মহাবিশ্বের 67% রয়েছে এই মিস্টেরিয়াস ডার্ক এনার্জির মধ্যে। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ থেকে বলতে পারি যে হ্যাঁ এরকম একটা জিনিস থাকার কথা, কিন্তু এর বাইরে আসলে এর প্রকৃতি কিরকম, এটি কেন আছে বা এটি কি করছে বা কি দিয়ে তৈরি সে সম্পর্কে আমাদের কোনো ধরনের ধারণা নেই। তো আমাদের এই প্রজেক্টটি হচ্ছে অত্যন্ত বড় রকমের প্রজেক্ট। সারা পৃথিবী থেকে আমাদের প্রায় 600 বিজ্ঞানী এর মধ্যে আছেন, 10টি দেশ থেকে, 17টি ইউনিভার্সিটি থেকে। তো আমাদের প্রজেক্টের মূল লক্ষ্য হচ্ছে যে এই ডার্ক এনার্জির ব্যাপারে আরো গভীরভাবে বোঝা এবং এটি কিভাবে করে বিভিন্ন রকমের মহাবিশ্বের বিভিন্ন ধরনের প্রপার্টিজের সাথে কাজ করে থাকে। যেরকম হচ্ছে যে আমরা বলে থাকি যে মহাবিশ্ব সম্প্রসারণ ঘটছে, তো এই সম্প্রসারণের পিছে আমরা বলে থাকি যে এই ডার্ক এনার্জি হয়তো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে থাকে। তো এই প্রভাবটা কিভাবে করে আসছে, কত দ্রুত আমাদের মহাবিশ্ব সম্প্রসারণ হচ্ছে, তো এই প্রশ্নগুলোই আমরা উত্তর দেবার চেষ্টা করছি এই প্রজেক্টের মাধ্যমে। আপনি তো অনেক ভালো বুঝেন। আমি তো ভাবি না কি বুঝাবে আল্লাহ, যদি পুরো ঠিক মতো বুঝাই দিচ্ছেন। আচ্ছা, সো মানে কি যাদের একটু আইডিয়া হয়েছে বেসিক ভাবে যে হোয়াট টাইপ অফ ওয়ার্ক ইট ডাজ, এটা সিগনিফিকেন্স কি। সো মুভিং অন টু আমাদের ইন্টারভিউ সেট অফ কোয়েশ্চেন্স। ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে সবাইকে একটা আইডিয়া দেওয়ার জন্য, হাউ ইউ গট হিয়ার। সো মানে কি, ক্যান ইউ গিভ আস আ ব্রিফ ওয়াক থ্রু কোন কোন ইনস্টিটিউশনের অংশ হয়েছিলেন ফর ইউ টু
be where you are? তো আমার মনে হয় যে যারা বাংলাদেশ থেকে আমরা এসেছি, ছোটবেলায় অনেকে হয়তো স্কুল চেঞ্জ করতে হয়েছে, আমারও অনেক স্কুল চেঞ্জের মাধ্যমে যেতে হয়েছে, কিন্তু সবশেষে আমাদের ইনস্টিটিউট বলতে আমরা আমাদের এসএসসি, এইচএসসি এবং ব্যাচেলার্স যেখান থেকে পেয়ে থাকি সেগুলোকেই বলে থাকি। তো আমার এসএসসি আমি 2010-এ পাশ করেছি সেন্ট জোসেফ হাই স্কুল থেকে। 2012 সালে আমি আমার এইচএসসি করি নটরডেম কলেজ থেকে। এর পরবর্তীতে আমি ইউনিভার্সিটি অফ রচেস্টার, এটি নিউ ইয়র্ক রাজ্যের একেবারে উত্তর দিকে কানাডার কাছে একটি বিশ্ববিদ্যালয় আছে, সেখানে আমি আমার ব্যাচেলর অফ সায়েন্স করি ফিজিক্স এবং অ্যাস্ট্রোনমিতে, এবং এর সাথে আমি রুশ সাহিত্যের উপর আমার ডাবল মেজর করেছিলাম। তো তারপরে তো এখানে আসা তো বাংলাদেশে প্যারেন্টস ফিগার খেয়ে যাবে যে কি কি সাহিত্য, রুশ সাহিত্য পড়তেছে, ফিজিক্স যে পড়তেছে, এগুলো খবর নাই। নেক্সট যে কোয়েশ্চেন ওইটা হচ্ছে যে লুকিং ব্যাক এট ইউর রেজিউমে, আর আপনার রেজিউমের কোন অংশটা আপনি বলবেন সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট প্লে করেছে ফর ইউ টু মানে কি বি ওয়্যার ইউ আর? ফলো আপ কোয়েশ্চেন হচ্ছে এমন কোন অংশ আছে রেজিউমে যেটা রেজিউমেতে নেই, যেটা ইম্পর্টেন্ট পার্ট প্লে করেছে? রাইট। সো আমার মনে হয় যে এখন আমি যেহেতু সারা জীবন একাডেমিয়াতেই ছিলাম, আছি, আমার ইন্ডাস্ট্রির কোনো এক্সপিরিয়েন্স নেই। তো এখানে যারা অনেকে ইন্টারভিউ দিতে এসেছেন তারা ইন্ডাস্ট্রির ব্যাপারে কথা বলছেন। তো আমি কখনো ইন্ডাস্ট্রিতে কোনো ইন্টার্নশিপ করিনি, তো আমার সম্পূর্ণ অভিজ্ঞতা আসে একাডেমিক সাইড থেকে। তো আমার মনে হয় আমার এখানে আসার পিছনে, স্পেসিফিকলি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আসার পিছনে আমার আন্ডারগ্রেডে গবেষণা করার কাজগুলো অত্যন্ত ভাবে আমাকে হেল্প করেছে। আমি আন্ডারগ্রেডে থাকতে সব মিলিয়ে 3টি প্রজেক্টের সাথে জড়িত ছিলাম। হ্যাঁ, এবং এই 3টা প্রজেক্ট থেকেই আমার খুব লাকিলি আমার 3টেই ফার্স্ট অথর পেপার বের হয়েছিল। সো জি ভাই বলি ফার্স্ট অথর পাওয়া কিন্তু মানে জানো জানো ব্যাপার, যে সমস্যা আছে এখানে ঘাপলা আছে কোটা একটা। আচ্ছা বলো। সো আন্ডারগ্রেডে আসলে মানে একটা ডিসক্লেমার এটা দিতেই হয়, সেটা হচ্ছে যে আন্ডারগ্রেডে থাকা অবস্থায় একটা পেপার আসলে বের করা অত্যন্ত প্রফেসররা বলে থাকে যে এটা চমকপ্রদ বিষয়। তা আমার ক্ষেত্রে আমি বলবো হ্যাঁ, কাজ করেছি, খুব মানে হার্ডওয়ার্ক করেছি, কিন্তু তার সাথে লাকও প্লে করেছিল যে আমার প্রজেক্ট গুলো খুব ভালোভাবে লাইন আপ হয়ে গেছিল, কারণে আমার আমি যখন অ্যাপ্লাই করি তখন আমার 3টে পেপার রেডি ছিল। সো সেটি আমি বলবো যে আমার একাডেমিক লাইনের ক্ষেত্রে আমাকে অত্যন্ত সাহায্য করেছে, এবং কাজগুলো ছিল খুবই আই উড সে ইনফ্লুয়েন্সিয়াল, কারণ এর সাইটেশনও নাম্বারও বেশ হাই কাজগুলো সেদিক থেকে। আর রেজুমেতে এমন কিছু নেই যেটা আমি মনে করি আমাকে সাহায্য করেছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমার রুশ সাহিত্যের যে ডাবল মেজর ছিল, কারণ আমার মনে হয় যে যখন ফিজিক্সে কোনো কিছুতে অ্যাপ্লাই করছে তখন সবারই হয়তো হ্যাঁ আমি তো রিসার্চ করে থাকি, অথবা আমি তো এই কোর্স নিলাম, এই কোর্স। সো এই ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টরটা কোথায় সেটা অনেক সময় যেখানে এখানে আমাদের প্রফেসররা বলে থাকে যে ইউর হেডেড ইন আ সি অফ অ্যাপ্লিকেন্টস, হোয়াট মেক্স ইউ স্ট্যান্ড আউট। তো আমার মনে হয় যে যখনই এটা আমার মানে ফান ফ্যাক্টর হতো, যখনই আমি কখনো কাউকে বলি যে ও আচ্ছা আমি তো আন্ডারগ্রেডে থাকতে সাহিত্যের উপরও পড়াশোনা করেছিলাম, তখন ইমিডিয়েটলি মানুষের মধ্যে প্রশ্ন চলে আসে কেন। তো এবং আমি মনে করে থাকি যে আমার সেই মেজরটা আমাকে অন্যভাবে চিন্তা করার জন্য সাহায্য করেছে, কারণ আই থিঙ্ক স্টেমের স্টুডেন্টরা আমরা একভাবে চিন্তা করে থাকি, এবং মানবিকের যারা স্টুডেন্ট তারা অন্যভাবে পর্যবেক্ষণ করে সবকিছু। সেদিক থেকে বলতে গেলে আমার মনে হয় সেটি আমাকে অত্যন্ত ভাবে সাহায্য করেছে। বুঝলাম না যে আপনি বলতেছিলেন যে একটা হিউম্যানিটিজ এর স্টুডেন্ট অন্যভাবে জিনিসকে অ্যানালাইজ করে, মানে কিভাবে, হাউ ডিফারেন্টলি? সো আমরা সাধারণত যেভাবে বা বর্তমান যুগে আমি যেভাবে করে অনেক সময় মানুষজনকে বলতে দেখি যে সবাই বলে থাকে যে সায়েন্স পড়ো, কারণ তুমি খুব জটিল ভাবে যৌক্তিক ভাবে চিন্তা করছো, তুমি খুব অবজেক্টিভলি চিন্তা করছো, সত্য বা ট্রুথ কি সেটা জানার চেষ্টা করছো। তো আমারও এককালে সেরকমই মনে হতো, কিন্তু যখন আমি মানবিক বিষয়গুলোর উপরে পড়াশোনা করা শুরু করলাম তখন একটা জিনিস আমার মধ্যে উপলব্ধি হয়েছে, সেটা হচ্ছে যে আলটিমেটলি
বিজ্ঞান নিয়ে যারা চর্চা করে তারা বিজ্ঞানী, এবং বিজ্ঞানীর হচ্ছে মানুষ, এবং আচ্ছা। মানুষের মধ্যে যে ধরনের ত্রুটি বিচ্যুতি রয়েছে সেগুলো, হ্যাঁ জ্ঞানী হতে পারে সে, কিন্তু সে জ্ঞানী মানুষের মধ্যেও কিন্তু সেই সমস্যাগুলো থাকে। সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে এটা বলা ঠিক যে বিজ্ঞানী মাত্রই সে একেবারে অবজেক্টিভলি কোনো সত্যকে খুঁজে বের করতে পারবে। তো সেদিক থেকে আমার মনে হয় আমার এই রু সাহিত্য বা মানবিকের যে আমি যে চর্চা করার সুযোগটা পেয়েছি, সেখানে এইসব প্রশ্ন করা যে আমাদের পারপাস কি, বা like what is the human condition, like these sort of questions, এবং I think এগুলো আমাকে আরো ক্রিটিক্যালি থিঙ্কার হিসাবে আমাকে তৈরি করতে সাহায্য করেছে। যে কিভাবে করে ইন্ট্রোস্পেকশন করা যায়, আমি যখন একজন বিজ্ঞানী একজন মানুষের সাথে কথা বলছি বা শেয়ার করছি, সেটাকে কিভাবে করে আমি এটাকে আরো হিউম্যানাইজ করতে পারবো, বা কিভাবে করে আমি আমার নিজের কাজের তাৎপর্য বুঝতে পারবো। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আমরা অনেক সময় সেগুলো চিন্তা করে থাকি না, সেটা অনেক হেল্প করেছিল। আচ্ছা ভাই, তো ভালো লাগলো। নেক্সট কোয়েশ্চেনে মুভ অন করি। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে, আমাদের যারা গেস্ট আসে এর মধ্যে অনেকে অনেক বই পড়ে থাকে, অনেক মুভি দেখে থাকে, এরকম কি কোনো বই বা লিস্ট অফ বুকস আছে যেটা মানে হ্যাজ ইনফ্লুয়েন্সড আপনার থিংকিং রিসেন্টলি বা অল দ্য টাইম? সো একটু আগে যে টপিকের উপর নিয়ে কথা বলছিলাম, যেহেতু রু সাহিত্যে আমার আরেকটি মেজর আছে, তো সেই ক্ষেত্রে আমার বায়াসও হচ্ছে সেদিকে কিছুটা। আমাকে এই কারণে আন্ডারগ্রেডে অনেক রুশ সাহিত্যের বই পড়তে হয়েছে। তো আমার মনে হয় যে এখন আমি, এবং এটির পিছিয়ে কারণ হচ্ছে যে ছোটবেলায় আমি বই মেলাতে আমার বাবা অনেক আমাকে নিয়ে যেত, এবং সেখানে তো হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের প্রকাশনী থেকে দেশি বিদেশি অনুবাদ গুলো বের হয়ে থাকে। তো সেখানে আমার টলস্টয়, দস্তয়েভস্কি এদের বই পড়ে যেরকম লেগেছিল আর কি। তো সেক্ষেত্রে আমি বলবো যে অনেকেই আমরা আজকাল নন ফিকশন পড়ে থাকি। নন ফিকশন ইজ আ গ্রেট ওয়ে অফ লার্নিং থিংস, কিন্তু আমার কাছে মনে হয় যে ফিকশন অলসো অ্যাকচুয়ালি টিচেস ইউ আ লট অ্যাবাউট ইয়োরসেলফ। সো সেদিক থেকে আমার বায়াস ইজ প্রবাবলি হচ্ছে টলস্টয় বা দস্তয়েভস্কি বা তুর্গেনিয়েভ, এরকম যারা রুশ সাহিত্যের দিকপাল রয়েছেন, তাদের বইগুলো আমি সবসময় ইন্সপিরেশনের জন্য তার কাছে ফেরত যাই। আর মুভির ক্ষেত্রে আমার রিসেন্ট নয়, তবে রিসেন্টের মধ্যে দেখা হচ্ছিল যেটা ইমিটেশন গেম, অ্যালান টিউরিং এর উপর যেটা ছিল, অসাধারণ। আমি হাইলি রেকমেন্ড করবো সবাইকে দেখার জন্য। আচ্ছা, টলস্টয়ের বই থেকে এমন কিছু শিখেছেন? আমি একটাই জানি এর মধ্যে। আচ্ছা, কোন গল্পটা? কি লর্ড অফ দ্য রিংস টলস্টয়? না, আল্লাহ, ওটা টলকিয়েন। টলকিয়েন, দেখছেন কি অবস্থা? হ্যাঁ, যাক, আমি একেবারে ফিকশন পড়ি, নন ফিকশন এই হালকা আইডিয়া আছে। তো হ্যাঁ, টলস্টয়ের বই এমন কিছু শিখছেন মানে কি, এনিথিং দ্যাট স্ট্রাইকিং আউট ইন পার্টিকুলার? সো আমি গল্পগুলো বলবো না যাতে স্পয়লার সম্পূর্ণভাবে না হয় দর্শকদের জন্য, কিন্তু সেদিক থেকে বলতে গেলে এক হচ্ছে যে যারা অ্যানা কারেনিনা পড়েছে, ফার্স্ট লাইনটা আমার মনে হয় সাহিত্যের অন্যতম ফাটাফাটি রকমের ইন্ট্রোডাকশন আর কি। তো সেটা ছিল যে every happy family is happy the same way, but every unhappy family is unhappy in their own ways. এবং প্রথম পড়ার পরে লাইক আমার চিন্তা ছিল যে I don't know how to like write something more beautiful than this. So that's the thing, is যে আমার মনে হয় লেখার মানে পড়তে পড়তে পড়ার সময় হ্যাঁ মনে হয় যে ও আচ্ছা এটা তো এই চরিত্রের উপর বলা হচ্ছে, কিন্তু সেই সাথে মনে হয় যে আচ্ছা এটা তো আমার লাইফেও এরকম ঘটছে আর কি, বা আমি জানি এরকম মানুষ বা এরকম পরিবারকে যাদের মধ্যে এরকম ঘটেছে। তো সেই ক্ষেত্রে আমি ওদিক থেকে বলবো যে এর মধ্যে অনেক ধরনের দর্শন আছে, তো সেগুলি আর কি আমাকে অনেকটা ইনফ্লুয়েন্স। ইয়ে পরে বড় হয়েছে, হ্যারি পটার পরে দর্শন তো খুঁজে পাই, ভালো লাগতো পড়তাম। কিন্তু আপনি তো এই দিক দিয়ে দেখি যে অনেক কালচার, আমি এটা হইতে পারলাম না। ঠিক আছে, প্যারাডাই, এটা একটা খুব মানে কি আমার পার্সোনাল একটা ফেভারিট কোয়েশ্চেন আছে। অনেকের অনেক আনইউজুয়াল হ্যাবিটস থাকে। আমার এমন একটা আনইউজুয়াল হ্যাবিটস হচ্ছে, আমি যখন মানে কি পড়াশোনা ফোকাস করতে যাই তখন আমি একই গান রিপিটে প্লে করে আমি ইয়ে করতে যাই। তো এটা বলা যায় না। তো এরকম কি আপনার কোনো আনইউজুয়াল হ্যাবিট আছে যেটা আপনাকে অনেক হেল্প করে? একটা
বলতে গেলে আছে, যেটা আমার অনেক সময় আমার বন্ধুরা অনেক অবাক হয়, বলে যে আমি একটু উইয়ার্ড টাইপের সেদিক থেকে। কিন্তু আমার হচ্ছে শীত হোক গরম হোক, আমি প্রতিদিন আমার সকালে উঠে ঠান্ডা পানি দিয়ে গোসল করতে হবে, কারণ আমার মনে হয় যে যত ঘুম বা যত সব ধরনের যায়। থাকে, স্পেশালি এখানে শীতে তো এখন কত, আজকে তো প্রায় 40 ডিগ্রি ফারেনহাইট, মানে হ্যাঁ। অত্যন্ত ঠান্ডা, কিন্তু এর মধ্যেও ঠান্ডা পানি দিয়ে 5 মিনিট দাঁড়ায় থাকলে সব ঘুম চলে গেল, এখন আমি যে ঠিক আছে আপনার। মানে ফ্রেশ কাজ করতে পারবো। সো দ্যাট হেল্পস। আল্লাহ, আমার সাহস নাই। আমাদের মনে আছে ইয়েতে ক্যারেট কলেজে হিটার ছিল না, বুঝছেন? আচ্ছা। তো মানে কি মানে করতে হইতো, আমাকে তো হ্যাঁ। যাইতেও চাইতো না। মানে কিরকম একটা অবস্থা। আমি এটা বাংলাদেশে থাকতে জানতাম না, তো এখানে আসার পরে আমার ফ্রেন্ডরা আমাকে বললো যে হ্যাঁ, এখানে আইরিশ শাওয়ার নামে একটা জিনিস আছে, যেটা হচ্ছে যে 1 মিনিট ঠান্ডা পানি, 1 মিনিট গরম পানি। সো এটা এত দ্রুত চেঞ্জ হয় যে মানে ব্রেন প্রসেস করতে পারে না যে কি হচ্ছে। সো ইট হ্যাজ টু ওয়েক আপ। ভাই আমার তো ভালো লাগতেছে না, যদি যদি মরে যায়। হ্যাঁ, আচ্ছা তো যারা বুঝে নেয়, আমাদের তানভীর ভাই এখানে ধরো আজকের টেম্পারেচার হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস, 3 ডিগ্রি সেলসিয়াস, এরকম টাইম উনি সকালে উঠে ঠান্ডা পানি দিয়ে গোসল করতে চায়। হ্যাঁ, আর কি তাহলে আর কি ব্রেন উঠে যায়, আমার ব্রেন মরে যাবে। নেক্সট যে কোয়েশ্চেন, ওইটা হচ্ছে এরকম কি কোনো ফেলিয়ার আছে যেটা মানে কি হিট ইউ হার্ড, ওইটার পর মানে কি টুক সাম টাইম, বা হচ্ছে মানে হাউ ডিড ইউ কোপ উইথ দ্যাট আচ্ছা, পার্সোনাল ফেভারিট ফেলিয়ার? ওকে। সো ফেলিয়ার বলতে গেলে বর্তমানে পিএইচডি প্রোগ্রামে আসার পরে, যেটা সিয়াম তুমিও হয়তো এখানে আন্ডারগ্রেড যেহেতু আছো, সেটা তুমি এগ্রি করতে পারবা। এরকম অত্যন্ত লাইক হাই প্রোফাইল ইউনিভার্সিটি গুলোতে আমার মনে হয় যে হয়তো প্রফেসরদের এক্সপেকটেশন থাকে বা নাও থাকতে পারে, কিন্তু আমাদের নিজেদের থেকে নিজেদের যে এক্সপেকটেশনটা, এটা আনইউজুয়ালি অত্যন্ত রকমের উচ্চাভিলাষ থাকে। এবং সমস্যা হচ্ছে যে উচ্চাভিলাষ থাকা সেটা সমস্যা নয়, কিন্তু তুমি যখন তোমাকে নিজের সাথে তোমার বন্ধুর তুলনা করা শুরু করো, তখন অনেক সময় হয়তো দেখা যায় যে যেহেতু এটা অত্যন্ত হাই প্রেশার জায়গা, এখানে সেরকম অত্যন্ত রকমের স্মার্ট বা আউটগোয়িং মানুষজন আছে, তো তাদের হয়তো দেখে তোমার মনে হতে পারে যে যে আমি কিছু করছি কিনা, বা আমার আসলে হ্যাঁ মানে আমার এখানের অ্যাচিভমেন্ট কি। তো সেদিক থেকে বলতে বলতে গেলে আমার ওই জিনিসটার সাথে কোপ করতে আমাকে বেশ কিছু সময় লেগেছে এখানে আসার পরে। কারণ সত্য কথা বলতে রচেস্টার পর্যন্ত মোটামুটি আমি ভালো করে এসেছি, কিন্তু এখানে আসার পরে আসলেও, কারণ পিএইচডি তে তো হচ্ছে কেন ইন্ডাস্ট্রির বেতন বাদ দিয়ে আমি এখানে 5 বছরে এত কম টাকা দিয়ে আসবো। যারা আসে তাদের আমার মনে হয় আমাদের সবারই মাথার মধ্যে সেরকম একটু সমস্যা থাকেই। তো এর মধ্যে তাদের আবার একটু বেশি ধরনের যে একেবারে দেশি বাংলা যেটা বলে যে ক্যারা থাকে, তো তাদের সাথে অনেক সময় নিজের তুলনা করতে গেলে দেখা যায় যে সেই হীনমন্যতা চলে আসে, যেটাকে আমরা এখানে ইম্পোস্টার সিনড্রোম বলে থাকি, এবং সেটা অনেক ক্ষেত্রে প্রোডাক্টিভিটিতে এফেক্ট করে থাকে। তো আমার যেরকম এখানে আসার পরে আমার প্রথম বছরে আমার মানে মনে হচ্ছিল যে কোথায় আসলাম, মানে এখানে আসার দরকারটা কি ছিল, অন্য কোথাও গেলেই তো ভালো হতো। তো সেই সাথে আর কি সেটার সাথে খাপ খাওয়ানো বা প্রসেস করা, আই থিঙ্ক লাইক দ্যাট টুক সাম টাইম। এবং আই থিঙ্ক লাইক দ্যাট ইজ সামথিং যেটা আমরা যখন বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করে থাকি আমরা চিন্তা করি না যে আসলে এখানে আসার পরের লাইফটা কি, কারণ আমরা মনে করে থাকি অ্যাপ্লাই করাটাই হচ্ছে সবচেয়ে বড়, কিন্তু এখানে এসে যে বাঁচতে হবে, সার্ভাইভাল, ওটা যে একটা খুব, ওটা যে আরো বড় জিনিস, সেটা হয়তো আমরা অনেক সময় চিন্তা না করে থাকি। তো সেটা আমি বলবো যে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, মেন্টালি নিজেকে রেডি করা। এবং আমার মনে হয় যে সেক্ষেত্রে আমার হয়তো একটু ল্যাকিং ছিল এখানে প্রথম আসার পর। অনেকে দেখি অনেক কোয়েশ্চেন্স করতেছে, সো তাদের উদ্দেশ্যে বলি যে once we go through our set of questions ইন্টারভিউর জন্য, we'll move on to মানে কি one or two of like the top questions in the comment section, so feel free to মানে কি leave your questions here. আমি কমেন্টে বলে দিচ্ছি, feel free to ask your questions here. We will try to answer. আচ্ছা, হয়ে গেছে কমেন্টটা।
আচ্ছা, এখন নেক্সট যে কোয়েশ্চেন এটা হচ্ছে যে মানে কি বাংলাদেশে আমি দেখছি just South, মানে এই যে in general I think মানে কি there is this huge emphasis on মানে কি focusing on academics, হাই স্কুলে বলেন, কলেজে বলেন, ইউনিভার্সিটি বলেন। সো আই আন্ডারস্ট্যান্ড যে ফোকাসটা কেন আছে, ইট মেক্স সেন্স, এন্ড এট দ্য সেম টাইম আমাদের মানে কি আরো অনেক অ্যাক্টিভিটিজ তো মানে কি নিজেদের ইনভলভ করা উচিত। সো মানে কি এরকম কি কোনো আপনার টাইম ইনভেস্টমেন্ট আছে অ্যাপার্ট ফ্রম স্টাডিজ যেটা মানে কি ফিল হ্যাজ হেল্পড ইউ আ লট? সো আন্ডারগ্রেডের জন্য কোশ্চেন করছো? আন্ডারগ্রেড হোক, হাই স্কুলে যদি থেকে থাকে, অ্যাজ ইন লাইক মানে আমি যখন হাই স্কুল থেকে এখানে আসার জন্য প্রথমে অ্যাপ্লাই করেছিলাম সেটার। আচ্ছা, তো আমার মনে হয় যে একাডেমিক থেকেও গুরুত্বপূর্ণ আমার জন্য যেটা ছিল, ইনফ্যাক্ট আমার স্কুল লাইফে, কলেজ লাইফে আমার আমার নিজের সংজ্ঞার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল বিতর্ক। আচ্ছা, এবং আমি সে সময় বিতার্কিক ছিলাম, এবং তোমার ইন্টারভিউর লিস্ট আমি যাদের নাম দেখেছি, আমার অনেক ফ্রেন্ড আছে যারা এখন বর্তমানে বাংলাদেশে সেলিব্রিটি, খুবই ফেমাস। স্বামীর যেরকম নটরডেমে আমরা একসাথে পড়াশোনা করেছি, তারপরে সাকিব বিন রশিদ শুভ, ও এখন অত্যন্ত নাম করা, ও এবং আমার ভিডিও মজাই লাগে। তো আমরা একই টিমে ছিলাম প্রায় 5 বছর, আমরা একসাথে বিতর্ক করেছি। তো একাডেমিক, হ্যাঁ, আমার সেদিক থেকে আমার ভালো ছিল রেজাল্ট, কিন্তু আমার কাছে আমার সবচেয়ে ইউনিক যে জিনিসটা লাগে সেটা হচ্ছে যে হ্যাঁ, আমি বিতর্ক আমার সে সময় একেবারে জান প্রাণ ছিল, এবং সেখান থেকে আমি যে পরিমাণ বন্ধু, যে পরিমাণ সেলফ কনফিডেন্স পেয়েছি যে কিভাবে করে কথা বলতে হবে, I think I can replace that with আমার GPA 5 বা যাই হোক। কারণ ওই জিনিসগুলো আমার মনে হয় স্পেশালি যুক্তরাষ্ট্রে যখন আমরা পড়াশোনা করতে আসি, কারণ আমাদের এখানে এক্সট্রা কারিকুলার বা ওসব সফট স্কিল যেখানে যেগুলো বলে থাকে, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো আমরা চিন্তা করে থাকি আর কি। এবং সেগুলো, সেই জিনিসটা আমাকে অনেক সাহায্য করেছে আর কি, আমার সেটা মনে হয়। এবং এছাড়াও আমি বাংলাদেশ অ্যাস্ট্রোনমির সাথে জড়িত ছিলাম। সো এই আমার বলতে গেলে আমার এক্সট্রা কারিকুলার এই দুটো জিনিস আমাকে অনেক কমন দেখছি, মানে বাংলাদেশের যে জাস্ট ডিবেটিং সোসাইটি ইন জেনারেল, দে মানে কি হ্যাভ প্রোডিউসড অনেক অনেক মানে কি ভালো অ্যালামনাই হু আর ডুইং very well in other fields, যেটার কোনো ডিবেটের সাথে সম্পর্কই নেই। এক্স্যাক্টলি। সো মানে কি it really builds the case যে হ্যাঁ, মানে ডিবেটে এমন কিছু শিখতেছে ওরা যেটা মানে কি sets them up for success later on. হ্যাঁ, এবং আমার ফর এক্সাম্পল লাইক ইভেন ইন একাডেমিয়া, আমি তো হচ্ছে একদিক থেকে বলতে গেলে রসকসীন অঙ্ক বা আকাশের দিকে তাকায় থাকা, এর মধ্যে বিতর্কের সাহায্য করতে আসে। বিতর্ক করে লাভটা কি? লাভটা হচ্ছে যে আলটিমেটলি যারা বিজ্ঞানী, তাদের বিজ্ঞানের কথা আরেক বিজ্ঞানীকে বোঝাতে হবে, বা এরকম ইন্টারভিউ লাইভ এসে কথা বলতে হবে। এখন একটা খুব বড় রকমের স্টিরিওটাইপ আছে যে বিজ্ঞানীরা জানে না কিভাবে করে কথা বলতে হয়, বা কথা বললে এমন উচ্চ লেভেলে চলে যায় যে মানুষজন হাঁ করে তাকায় থাকে। অনেক ক্ষেত্রে এটা সঠিক, কিন্তু আমার মনে হয় সেদিক থেকে যেরকম আমার বিতর্কের এক্সপিরিয়েন্স আমাকে অত্যন্ত ভাবে সাহায্য করেছে, যে যখনই আমার এরকম কোনো কনফারেন্সে যেতে হয় বা এরকম কোনো ইভেন্টে যেতে হয়, অ্যাটলিস্ট কথা কিভাবে বলতে হয় সেই জিনিসটা শিখেছি আর কি। তো সেদিক থেকে আমি অত্যন্ত ভাবে গ্রেটফুল এবং থ্যাঙ্কফুল আমার টিমমেটদের প্রতি, আমার কোচদের প্রতি, এবং আমার মার প্রতি। কারণ ছোটবেলায় ডিবেট, আমি মাকে বলতাম যে ডিবেট করে লাভ কি হবে, আমি বাসায় বসে কার্টুন দেখি। মা হচ্ছে মানে সোজা ভাবে যে মানে বকে ঝোঁকে মেরে ধরে যাও তুমি ডিবেট করো। তারপরে একবার মজা পেয়ে যাওয়ার পরে তারপরে তো হচ্ছে যে আচ্ছা এখন করি। অনেকে ভাবতে পারে যে তানভীরের কাজ হচ্ছে আকাশের দিকে তাকায় থাকা, কিন্তু মানে আই ক্যান অ্যাসিওর ইউ আমি এরকম পাইলে ওনাকে যতবার দেখছি আর ওদের ক্যাম্পাসে কোনো আকাশের দিকে তাকাই ছিল না, আমাদের কম্পিউটারের দিকে তাকায় থাকতে, কম্পিউটারের দিকে তাকায় থাকতে, যেসব ক্লাস নিতেছেন ভাই। আচ্ছা, কি যে হয় এগুলা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। ওইটা হচ্ছে আপনার কি লাইফে অনেক মানে লাইফে কি কোনো মানে কি কেউ এরকম অ্যাডভাইস দিছিল যে এটা মানে ডিপলি ইনফ্লুয়েন্সড? অ্যাডভাইসটা কি? আচ্ছা, এটা আসলে অত্যন্ত হ্যাঁ গভীর প্রশ্ন। মা বলছিল ডিবেট কর।
সেদিক থেকে আমি আমাকে মনে হয় আবার ফেরত যেতে হবে আমার রুশ সাহিত্যের মেজরের কাছে। কারণ আমার মনে হয় আমার বৈষয়িক জিনিস যেমন পদার্থবিজ্ঞান বা জ্যোতির্বিজ্ঞান এখানে যে আমি চর্চা করে থাকি, এটা হচ্ছে একদিক থেকে বলতে গেলে কিন্তু ইটস মাই ক্যারিয়ার। লাইক এটা আমার প্যাশন ছিল, কিন্তু এখন এটা আমার জবও হয়ে গেছে। এবং ইউ নো লাইক হোয়াট এভার ইউ লাভ, ওয়ান্স ইট বিকামস ইউর জব, একটু একটু তখন মনে হয় যে ডে টু ডে লাইফটা একটু তখন বোরিং লাগে মাঝে মাঝে। তো আমার সেদিক থেকে স্কেপ ছিল আমার এই আরেকটা মেজর যেটা। তো এটার পিছনে মজার কাহিনী হচ্ছে যে আমি প্রথমে করতে চাইনি। আমার প্রথমে কারণ আমাদের এখানে লিবারেল আর্টস কারিকুলাম যুক্তরাষ্ট্রে যেটা বলা হয়ে থাকে যে তোমার মেজরের বাইরে তুমি কিছু কোর্স নিবে। তা আমি ইনিশিয়ালি কি আমার মানবিক আমি ল্যাঙ্গুয়েজ নিয়েছিলাম, লাইক রুশ ভাষা। ওখান থেকে আমার প্রফেসর আমাকে টেনে আর কি পরে মেজরে ঢুকিয়েছিলেন আর কি। তো এর পিছে আমি প্রথমে তো এর সাথে জড়িত একটা জিনিস হচ্ছে যে আমি কিন্তু 4 বছরের পড়াশোনা শেষ করিনি, আমার ব্যাচেলর কিন্তু আসলে 5 বছর লেগেছে। তো সেটিও এই থেকে বলতে গেলে আমার আরেকটি ফেইলিয়ারের, যেটা তুমি জিজ্ঞেস করছিলে, সাথে সংযুক্ত। কারণ আমার জুনিয়র ইয়ার বা তৃতীয় বর্ষ পর্যন্ত আসলে আমার অত অ্যাচিভমেন্ট কিছু ছিল না, আমার খালি একটা প্রজেক্ট ছিল এবং কোনো পেপার কিছুই ছিল না। তো আমার আন্ডারগ্রেডে একটা অপশন ছিল যে তুমি চাইলে একটা স্পেশাল প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারো, তার থ্রুতে তোমাকে 5ম বর্ষ তোমাকে ইউনিভার্সিটিতে থাকতে দিবে বেতন ছাড়া। কিন্তু প্রবলেম হচ্ছে যে তোমাকে তোমার মেজরের বাইরে কোনো কিছু নিয়ে পড়াশোনা করতে হবে, তুমি তোমার মেজর নিতে পারবে। আমার তখন অনেক ইয়ে ছিল যে সায়েন্সের বাইরে কি পড়বো। তো তখন আর কি আমার এই মানে ক্লোজেস্ট আমার সায়েন্সের বাইরের প্রফেসর ছিল আমার রাশিয়ান অ্যাডভাইজার। তো ওনার সাথে যখন এই ব্যাপারে কথা বলছিলাম, উনি তখন আমি তো আমেরিকাতে অনেক বছর ধরে আছি, 2012 সাল থেকে। তো এখানে যারা এসে থাকেন তাদের বা হয়তো তোমার মধ্যেও এরকম কিছুটা এটাও কাজ করেছে যে এখানে আসার পরে অনেক ক্ষেত্রে এখানকার কালচার হয়তো আমাদের কালচারের সাথে ডিরেক্টলি যায় না। তখন তোমার মনে হয় যে আচ্ছা কোনটা সঠিক বা কি করবো, মানে who am I, what is my identity. That's where like I think like humanities helped me a lot. তো সেখানে আর কি আমি আমার প্রফেসরের সাথে সেরকম কথা বলছিলাম যে আমার তো আমি বড় হয়েছি পূর্ব দিকে, মানে ইস্টে, ইংলিশে যেটা আমি বলতে, কিন্তু আমি এখন থাকছি ওয়েস্টে। আমার অ্যাডাল্ট লাইফ আমি আই এম লিভিং অ্যাজ এ পারসন ইন দ্য ওয়েস্ট, কিন্তু আমার বাল্যকাল তো সব আই গ্রু আপ অ্যাজ এ পারসন ইন দ্য ইস্ট। ও তখন উনি আমাকে বলেছেন যে তুমি আসলে এই 5ম বর্ষটা হলে রুশ সাহিত্যের উপরই সেটা পড়াশোনা করো, কারণ রাশিয়া হচ্ছে এমন একটা দেশ যারা হচ্ছে একেবারে পূর্ব এবং পশ্চিমের মাঝখানে আটকা পড়ে গেছে। তারা না ইউরোপিয়ান না এশিয়ান, এবং তাদের সাহিত্যের মধ্যে এই থিমটা সবসময় এসছে যে আসলে তারা কোন আইডেন্টিটিতে বিশ্বাস করবে, তারা কি ওয়েস্টার্ন কালচার নাকি তারা ইস্টার্ন কালচার। এবং তুমি যদি তোমার নিজের আইডেন্টিটি নিয়ে অনেক কনফিউজ থাকো, তাহলে হয়তো এই সাহিত্যের মধ্যে দিয়ে হয়তো তুমি কিছু উত্তর পেতে পারো। এবং আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম যখন আমি সাহিত্যকে অন্যভাবে দেখা শুরু করলাম, যে ইটস অ্যাকচুয়ালি নট জাস্ট ফর এনজয়মেন্ট বাট টু অলসো লার্ন লাইফ লেসন্স। সো আই থিঙ্ক লাইক দ্যাট ওয়াজ লাইক আ advice that changed my life. এবং he also advised me to actually go and study abroad in Russia. So আমি রাশিয়াতে 4 মাস থেকেও এসেছিলাম, এবং আমার মনে হয় আমার লাইফের সবচেয়ে ইউনিক এক্সপিরিয়েন্সের মধ্যে হচ্ছে সেটা, যেটা আমাকে আসলে অন্যভাবে লাইফকে মানে দেখতে শিখিয়েছে। আচ্ছা, তাহলে একটু রিক্যাপ, মানে কি বেসিক্যালি অ্যাডভাইস এরকম ছিল যে যখন ইউ আর কনফ্লিক্টেড, আচ্ছা আমি আসছি ইস্ট থেকে, আমি এখন ওয়েস্টে, আমি আমার আইডেন্টিটি কি জানি না, কোনটা ভালো জানি না, তখন মানে আর কি তানভীর ভাই অ্যাডভাইজার বললো যে ইউ ক্যান লুক এট রাশিয়ান লিটারেচার, যেখানে মানে কি তারাও কনফ্লিক্টেড অ্যাবাউট দেয়ার আইডেন্টিটিস, এবং মানে দিস হেল্পড হিম মানে কি সি মানে নিজেকে ডিসকভার করা থ্রু আ লিটারারি লেন্স, যেটা আগে কখনো মানে কি চিন্তা করে দেখি, বিকজ উই ইউজুয়ালি থিংক আচ্ছা একটা বই পড়বো ফর এন্টারটেইনমেন্ট, মানে কি ইট ক্যান গো আ লট ডিপার। আচ্ছা ভালো। আরে ভাই আপনি তো ফিলোসফার, সবাই তো এমনি বলে হ্যাঁ আরে ও বলছিল যে এইটা করো। সেদিন দিনিয়া একটা মানে কি স্টোরি শেয়ার করলাম, খুব ভালো লাগছে। ওনার ছিল এরকম যে যখন হার্ভার্ড বিজনেস স্কুলে ছিল, তখন মানে আশপাশে সব এক্সট্রিমলি কম্পিটিটিভ মানুষ প্যারা খেয়ে গেছে, উনি কনসাল্টিং করতেও চায় না, ব্যাংকিং করতেও চায়,
তো সবাই এখন অ্যাপ্লাই ওদিকে যেতে চায়। হ্যাঁ, তো নিজের ভাবছে আমি পিছিয়ে পড়তেছি, আমার ডুইং সামথিং। ইনফ্যাক্ট আজকে আমি হার্ভার্ড বাস নিয়ে আসার সময় আমার পিছে দুজন কথা বলছিল, তুমি কি কনসাল্টিং করবো আর আইবিতে যাবো? এটা মানে সব জায়গায় কনসাল্টিং আর ব্যাংকিং হচ্ছে এখানে একেবারে সবাই করে। তখন দিনে আপু নাকি ভয় পেয়ে গেছে, উনি প্রফেসর কাছে গেছে যে আমার তো কিচ্ছু হবে না, আমি তো কিচ্ছু পারি না। তখন প্রফেসর বলছে দেখো দিনি, মানে কি there is a difference between competition and ambition. এক্স্যাক্টলি, এইটা শুনে তো আমার মানে কি কম্পিটিশন ইজ রিলেটিভ, অ্যাম্বিশন ইজ না। আপনি হ্যাঁ এরকম অনেক ইন্টারভিউ থেকে অনেক জোর জোর জিনিস শিখেছি, বেনিফিট আমার রাইট। লেকচার বাদ দিয়ে আসছি। তোমাকে আর কি সেদিক থেকে বলবো, শুধুমাত্র রুশ সাহিত্য নয়, বরং তুমি যে স্পেশালি তুমি যখন বস্টনে আছো, ঝুম্পালাইয়ের বইগুলো আমি তোমাকে হাইলি রেকমেন্ড করবো। তিনি হচ্ছেন একজন সেকেন্ড জেনারেশন, তার বাবা মা হচ্ছে বাংলাদেশি নয়, বাঙালি, তারা কলকাতার থেকে, কিন্তু তার সব বইগুলো হচ্ছে যে হোয়াট ওয়াজ লাইফ গ্রোয়িং লাইক এ বেঙ্গলি ইন বস্টন। সো like I feel like any sort of like these like cross-cultural literature, those always like move me and motivate. So that would be my recommendation. আচ্ছা, ভালো। দেখি কোন এক সময় কয়েক বছর পরে দেখা হবে। নেক্সট যে কোশ্চেন ওইটা হচ্ছে মানে কি আমি হচ্ছে চেষ্টা করি আমার সব টাকা বাঁচায় একটা ভালো মানে হেডফোন বা ইয়ারফোন, এটা আমার হচ্ছে পার্সোনালি ইম্পর্টেন্ট মনিটারি ইনভেস্টমেন্ট। আপনার কাছে কি এরকম জমজমাট মানে কি মনিটারি ইনভেস্টমেন্ট আছে যেটা মানে কি আপনার খুব মানে জমছে কি লাইফে? আচ্ছা, তো এগেন এখানে আমার সাহিত্যের কাছে যেতে হবে। যদি তারা দেখে আর রুশ সাহিত্য মানে এটা রুশ সাহিত্য না, এটা হচ্ছে আমাদের বাংলাদেশি সাহিত্য থেকে। সৈয়দ মুজতবা আলী আমার বাংলাদেশি সাহিত্যের মধ্যে অন্যতম আমার প্রিয় একজন লেখক। তো ওনার একটা লেখা ছিল, সেখানে উনি বলেছিলেন যে বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না। এবং আমার বাবা মা এই বিশ্বাসটা আমার ভিতরে খুব ছোটবেলা থেকে ঢুকিয়ে দিয়েছিলেন। তো আমাদের পরিবারের নিয়মই ছিল যে আমরা মাসিক বাজার করতে যাব, আমি একমাত্র সন্তান, তো আমার মা আমাকে টেনে হিচড়ে নিয়ে যেত নিউ মার্কেটে, বলতো এই তুমি ব্যাগ ধরে নিয়ে আসবা, আমি পারবো না, হ্যাঁ তুমি ছেলে হয়েছো, তুমি এটা করতে হবে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো এখন আমি আমাকে জিজ্ঞেস করতাম, তা আমি হোয়াটস মাই ওয়ে, লাইক তো ছোটবেলা থেকে এরকম চিন্তা করতাম যে আমার বেনিফিটটা কি, হ্যাঁ আমার পেমেন্ট এইজন্য ভালো লাগে না বুঝছে না। তো তখন আমার মা আমাকে তখন বই কিনে কিনে ঘুষ দিত আর কি। তো সেদিক থেকে বলতে গেলে আর কি আমার কাছে মনে হয় যে বই আসলে কখনো ক্যাভিয়াট হচ্ছে যে বই কিনে বইটা পড়তে হবে, বই কিনে বাসায় রেখে দিলে তাহলে আসলে লাভ নেই সেরকম। কারণ অনেকে জানি যে বই কিনে রেখে দেয়, কিন্তু বই কিনে আমার মনে হয় দ্যাট ওয়াজ লাইক এ রিয়েলি গুড ইনভেস্টমেন্ট। আর এখানে পিএইচডি তে অত ডেফিনেটলি অত বেতন দেয় না, কিন্তু আন্ডারগ্রেড থেকে তো একটু বেটার। সো ওদিক থেকে আরেকটা জিনিস বলবো যে আমার কাছে মনে হয় যে মাঝে মাঝে খাওয়ার দাওয়ার পিছে টাকা ইনভেস্ট করলে কারণ আই থিঙ্ক লাইক ম্যাটেরিয়াল থেকে আই লাইক এক্সপিরিয়েন্সেস। সো আমার যদি একটা মেমরি তৈরি হয় একটা এক্সপিরিয়েন্সের পর, বা ট্রাভেলিং বা খাওয়া দাওয়া, those I can like recount hundreds of times. It's like একটা ধরো একটা জিনিস কিনলাম, থাকলো কয়েকদিন, তারপরে শেষ হয়ে গেল। এবং বইও এরকম ডিফারেন্ট, কারণ বই তুমি বারবার পড়তে পারবে, you can relive that experience. So anything that allows you to relive that memory would be I think. তাহলে তানভীর ভাইয়ের দুইটা জমজমাট টাইম ইনভেস্টমেন্ট হচ্ছে, একটা হচ্ছে বুকস, এটা তো মানে এতক্ষণে যা যদি না বুঝে দেখেন বুঝে যাচ্ছে দিস গাই লাভস বুকস। আর আরেকটা ইনভেস্টমেন্ট হচ্ছে গোয়িং আউট ফর মানে কি dining in different places. মানে কি he's a fan of experience and not a fan of materialistic. তাও যদি একটা মানে গাড়ি থাকে তাহলে তো খারাপ বলতেছি আর কি। আচ্ছা, মুভিং অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। এটা হচ্ছে যে যেহেতু মানে এখানে পড়াশোনা করতেছেন, অনেক টাইমে অনেক ওয়ার্ক থাকবে, বা আন্ডারগ্রেডেও মানে পড়ে যায় ওয়ার্ক, এন্ড ইজ লাইক আমার হয় যেটা মানে এত ওভারওয়েলমড হয়ে যায় ওয়ার্কে যে কই কাজ না করে আমি বসে থাকি, ফোকাস করতে পারি। সো হোয়াট ডু ইউ ডু when you can't focus and when you're overwhelmed? That's a really good question. আমার এটা অ্যাডমিট করতেই হবে, এবং আমার মনে হয় আমরা যারা আন্ডারগ্রেড বা গ্র্যাড
স্টুডেন্ট যদি অ্যাডমিট না করে থাকি, আই থিঙ্ক লাইক দে আর ট্রাইং টু বি ভেরি পোলাইট। হ্যাঁ আই থিঙ্ক লাইক আমার গো টু একেবারে ফার্স্ট গো টু জিনিস হচ্ছে ইদার একটা ইউটিউব ভিডিও ছাড়া অথবা হচ্ছে নেটফ্লিক্সে যে আমার ফেভারিট যদি কোনো শোর এপিসোড বের হয়ে থাকে, দ্যাটস দ্য ফার্স্ট থিং টু জাস্ট কাম মাইসেলফ ডাউন। এছাড়া হচ্ছে যে আমার ছোটবেলা থেকে অভ্যাস হচ্ছে যে খুব স্ট্রেস আউট হয়ে গেলে আমি জাস্ট বাসা থেকে বের হয়ে একটু হাঁটাহাঁটি করি, অথবা এখানে তো যে ব্লু বাইকস পাওয়া যায়, যেটা হচ্ছে যে এই বছরটা জিনিস আছে যে আপনি মেম্বারশিপ দিলে 1 বছরের জন্য ফ্রি বাইক দিয়ে দিবে আর কি। তো আমি মাঝে মাঝে বাইক চালাই চালাই বিভিন্ন নেইবারহুডে দিনের বেলা তো আসলে তারা, আর রাতের বেলা বাইসাইকেল চালাতে ভয় লাগে। আর হ্যাঁ, সো ওটা বলবো আমার একটা খুব বড় ডিকম্প্রেসিং অ্যাক্টিভিটি। বই নিয়ে অনেক বলেছি, ওটা ওদিকে না গেলাম, বুঝতে পারছি সেটা। আর এছাড়া আরেকটা জিনিস যেটা কিছু নার্ডি, বাট আমার ফ্রেন্ডদের সাথে মাঝে মাঝে করে থাকি উইকেন্ড গুলোতে সাধারণত, আমি বোর্ড গেমের অনেক বড় সো মাঝে মাঝে হয়তো আমরা বসে বসে কোন বোর্ড গেম? সো রিসেন্টলি আমার এক ফ্রেন্ড সাকিব সাতমান, ও বর্তমানে টাফটস ইউনিভার্সিটিতে পার্টিকেল ফিজিক্সে পিএইচডি করছে। তো ও আমাকে সাইট নামে একটা বোর্ড গেমের সাথে পরিচয় করালো গত সপ্তাহে। এটা হচ্ছে সেটলার্স অফ কাটান, কিছুটা অন্যরকম, মানে বোর্ড সেট আপ করতে আধা ঘন্টা লেগে যায়। আচ্ছা, সো ইউজুয়ালি টেকস লাইক 3 থেকে 4 ঘন্টা। আচ্ছা, সবাই মিলে উইকেন্ডের আর কি স্ট্রেস। হ্যাঁ, সো রিলিফ হয়ে যায়। আমাদের রুমে আবার বিশাল মানে কাটানোর ফ্যান, আমি খেলি না, কারণ হচ্ছে যে আমি যখন চিল করতে চাই আমি চিল করতে চাই, কিন্তু হার্ভার্ডের ছাত্রগুলো এরা সব জায়গায় কম্পিটিটিভ, ওইখানে মানে খেলবে, মানে ওইখানে এত মানে কগনিটিভ এনার্জি দেয়, জানি যে না ভাই আমি নেটফ্লিক্স দেখবো। তো যখন আমি কগনিটিভ এনার্জি দিতে চাই না একেবারে, তখন ইউটিউব, নেটফ্লিক্স। আর আরেকটা জিনিস, বাংলাদেশের প্যারেন্টসরা হয়তো দেখলে বলবে যে খুব বাজে অ্যাডভাইস, কিন্তু আমি ছোটবেলায় গেম খেলতে পছন্দ করতাম, এখনো গেম খেলতে পছন্দ করি। সো নট জাস্ট বোর্ড গেম। তো যখন যদি মনে হয় যে না কোনো মানুষের সাথে দেখা করতে ইচ্ছা করছে না, ইউটিউব দেখতে ইচ্ছা করছে না, জাস্ট একটা গেম ছেড়ে কিছুক্ষণ খেললাম, লাইক ইউ নো। আমি আর বিশাল ফিফার ফ্যান, আমি শুধু একটা গেমই খেলি, ফিফা একটাই পারি, আর অন্য কিছু হয় না। ট্রাই করছিলাম ফার্স্ট পারসন শুটিং দেখতে, ভালো লাগে। ছোটবেলায় গেমিং জোন অনেক কাউন্টার স্ট্রাইক খেলতে যেতাম আমার বিতর্কের ফ্রেন্ডদের সাথে। সো ঠিক আছে, তো আমাদের তানভীর ভাই একটু রিক্যাপ যা করে, ওভারঅল ফিল করলে উনি ইউটিউব খুলে বা হচ্ছে নেটফ্লিক্সে যায়। যদি ভেবে থাকেন যে এমন কোন একটা অ্যাডভাইস দিবে, না, উনিও নরমাল মানুষ, একদম সিম্পল। আর উইকেন্ডস এ ফ্রেন্ডদের সাথে ডিফারেন্ট টাইপের বোর্ড গেম খেলে, বাংলাদেশে অনেক ভালো ভালো বোর্ড গেম আছে, মুস্তফা মার্টে গেলে তুমি পুরো পড়া। ও হ্যাঁ, লাইক ফোনে আজকাল লুডো পাওয়া যায়, খুব বোর্ড থাকে, এটা কিন্তু অনেক কিছু দেখি। হ্যাঁ, ফোনে লুডোতে কিন্তু আমার লেভেল 50, সো আই এম লাইক ভেরি ইন্টেন্স লেভেল 50 এর খাবার আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন এটা হচ্ছে যে সকালে যখন ঘুম থেকে ওঠেন, মানে কি ইটস হার্ড টু বি স্টে মোটিভেটেড টু মানে কি ওয়ার্ক এভরিডে, মানে এরকম কোন পার্টিকুলার মন্ত্র আছে যেটা মানে কি ড্রাইভস ইউ টু ডু মানে গুড ওয়ার্ক এভরিডে? আচ্ছা, সেই দিক থেকেও আমি আমাকে সেটা অ্যাডমিট করতে হবে, এবং আই থিঙ্ক দিস অ্যাপ্লাইজ টু আ লট অফ পিপল। সব সকালে কিন্তু আসলে উঠে সেরকম কিছু থাকেও না যেটা আমাকে মানে পুরোপুরি মোটিভেট করতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একেবারেই মনে হচ্ছে যে না, আজকে কাজ করার জন্য কোনো মন আসছে না। স্পেশালি আই থিঙ্ক বস্টনের মতো জায়গাতে, যেখানে শীত পড়লে হচ্ছে সকাল 10টার আগে সূর্য উঠবে না, আর 3টার দিকে সূর্য চলে যায়। তো সকালে উঠি সূর্য নাই, বাসায় সূর্য নাই, অফিস থেকে তো কখন কি হলো বোঝা যায় না। এবং আই ওয়ান্ট টু সে যে ইটস ওকে ইফ ইউ ফিল দ্যাট ওয়ে, লাইক ইউ ডোন্ট হ্যাভ টু হ্যাভ আ মান্ত্রা এভরি মর্নিং। কারণ আই থিঙ্ক উইল পাওয়ার, এটা সাইকোলজির রিসার্চও যদি পড়ে থাকো, দ্যাটস অ্যানাদার থিং আই গেস, লাইক আমার অধিক নার্ডি ইয়ে হচ্ছে। আমি অনেক পড়ি, আমার নন ফিকশন হচ্ছে, আমার এইসব রিসার্চ পড়তে ইন্টারেস্ট লাগে। আর সাকিব ভাইয়ের সাথে যিনি আসবেন তার সাথে পেপারে আর কি আলোচনা করতে, বা আমার যেটা বলি যাতে খুব ভালো লাগে। সো ওদিক থেকে ওরা বলে যে উইল পাওয়ার আসলে লাইক প্রত্যেক মানুষের একটা নির্দিষ্ট মানে ট্যাঙ্ক থাকে। তোমার যদি রাতের বেলা তুমি যদি এক্সস্টেড ভাবে বিছানায় চলে যাও, তোমার ট্যাঙ্ক তো মানে এটা হচ্ছে তেল ভরার মতো গাড়ি, ফিল আপ হয়নি, তখন সেটা থাকবে। বাট যেসব দিনগুলো ভালো যায় সেগুলো হচ্ছে যে আমার কাছে তখন মনে হয় যে
হ্যাঁ, পিএইচডি তে বেতন কম বা অনেক কিছু, কিন্তু আই অলসো ফিল ভেরি লাকি বা গ্রেটফুল যে, কারণ আমার 4 বছর বয়স থেকে আমার ইচ্ছা ছিল যে আমি, কারণ আমি মনে হয় ছোটবেলায় সব বাচ্চারই একটা না একটা চিন্তা থাকে যে আমি অ্যাস্ট্রোনট হবো বা স্পেস এইসব নিয়ে একটা মানে ফ্যাসিনেশন থাকে। আমার কাছে মনে হয় আমি লাইক ওয়ান অফ দোজ লাইক লাকি পিপল যে হচ্ছে তার সেই ছোটবেলার সেই স্বপ্নটাকে এখনো রিয়েলাইজ করতে পারছি। তো ওয়াই নট গো আউট এন্ড লাইক লিভ দ্য ডে। সো হ্যাঁ, তাহলে আমাদের তানভীর অ্যাডভাইস রিক্যাপ করার জন্য উনি বলল যে ইটস ওকে টু ফিল মানে কি ডাউন এভরি নাও এন্ড দেন, মানে সব টাইমে সেম মোটিভেশন আসবে না, অ্যাজ হিউম্যানস আমাদের উইল পাওয়ার লিমিটেড। হাউএভার মানে কি এট টাইমস হি রিমাইন্ডস হিমসেলফ যে উনি কত লাকি টু হ্যাভ দি অপরচুনিটি টু স্টাডি একটা ফিল্ডে যেটা মানে হি ওয়াজ প্যাশনেট বাচ্চারা থেকে। আমার কয়েকটা মানে কি এই ইয়েতে মানে কয়েকটা ইন্টারেস্টিং জিনিস শুনছিলাম। ওই যে একটা খুব ফেমাস একটা ভিডিও আছে, আচ্ছা, ওয়ার দিস লাইক নেভি সিলস অ্যাডমিরাল বলে যে মানে কি ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড মানে স্টার্ট উইথ মেকিং ইওর বেড। রাইট, ইয়া তো মানে কি আই লুকড ইনটু ইট, যাচ্ছে কেন কাছে ক্যারেট কলেজে আমরা বের হওয়ার আগে সবাই হচ্ছে বিছানা টিছানা গুছায় যেতে, ওয়াই ডাজ ইট ওয়ার্ক। পরে ওই যে চার্লস ডুইগের দ্য পাওয়ার অফ হ্যাবিট, ওখানে বলে যে মানে কি ব্রেইন খুব ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন খায়। ফেসবুকে মানুষ কেন এত ঢুকে কারণ যে একটা লাইক দেখলে ভালো লাগে। তো মানে কি যখন ইউ স্টার্ট ইউর ডে উইথ এরকম স্মল ভিক্টরিজ, তখন মানে কি ইউ আর মোর এনকারেজ টু গেট মোর ভিক্টরিজ। মাইকেল ফেলপস এর উপর উনি 2-3 পেজ লেখে যে মাইকেল ফেলপস এর প্রত্যেকটা কম্পিটিশনে সেম রুটিন ছিল, একই নাস্তা খাইতো, একই ইয়ে করতো। সো মানে স্মল ভিক্টরি বুস্ট করতো। সো এটা একটা স্ট্র্যাটেজি আমি শেয়ার করলাম। এবং তোমার এটা অ্যাকচুয়ালি আমাকে রিমাইন্ড করে আমার আরেকটা স্ট্র্যাটেজি। আমারও কিন্তু অনেক ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন নিয়ে সমস্যা হয়, সকালে উঠে মনে হয় ফোনটা একটু চেক করি। তো আমি একটা অ্যাপ ডাউনলোড করেছি, ডিজিটাল ডিটক্স, ইজি, ফ্রি টু ডাউনলোড। বেসিক্যালি সেটা হচ্ছে আমার ফোনে আমি নিজেকে সেলফ লক আউট করি, কারণ আমি জানি আমার উইল পাওয়ার দিয়ে আমাকে যদি নিজেকে বন্ধ করতে হয় ইটস গোনা ড্রেইন মাই ডে। সো এই অ্যাপটা হচ্ছে 12টা আমার মানে যেগুলো খুব ইম্পর্টেন্ট অ্যাপ, মানে বাস কখন আসবে বা মানে টাইম কখন, ওগুলো বাদে বাকি সব ওই সোশ্যালি ড্রেইনিং অ্যাপ গুলো সকাল 10টা পর্যন্ত বন্ধ করে দেয়। দ্যাট মিনস এবং আমি অফিসে চলে যাই 9:30টার মধ্যে, এবং আমি কাজ শুরু করে দিলাম। এবং রাতেও একই রুটিন যে রাত 11টার দিকে অ্যাপটা অ্যাক্টিভেট হয়ে যায়। সো আমার টার্গেট হচ্ছে আমি 12টার মধ্যে ঘুমাতে যাবো, এবং 11টা থেকে 12টা থাকবে আমার বই পড়ার জন্য। সো লক হয়ে গেলে আই ডোন্ট ইভেন হ্যাভ দ্য চান্স টু লাইক ডু এনিথিং। আই থিংক মানে দিস ইজ একটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যুটা হচ্ছে অনেকে why do people need to use these apps হচ্ছে আমাদের যে উইল পাওয়ার ওইটা টু অ্যান এক্সটেন্ট লিমিটেড। তো ধরো আমরা 7টার সময় বসে আছি এবং আমাদের ইচ্ছা করতেছে ইউটিউবে যাই, আমরা যে নিজেদেরকে ফোর্স করতেছি আচ্ছা ইউটিউবে যেও না, এটা আমাদের উইল পাওয়ার ড্রেইন করতে থাকে এবং দ্যাট এফেক্টস আমাদের পারফরম্যান্স আদার থিংস। সো ইফ ইউ হ্যাভ অ্যান অ্যাপ লাইক এই যে ডিজিটাল ডিটক্স বা কোল্টার কি এরকম which মানে কি বন্ধ করে দেয়, এখন তোমার উপায় নাই, তোমার উইল পাওয়ার লাগতেছে না, this really helps save energy for other activities. আচ্ছা, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ইনসাইট। এটা যখন লিখবো এটা আমি লিখবো সবগুলো এরকম ইন্টারভিউ থেকে যা শিখতেছি সব লিখে সুন্দর বই আকারে। I'm also really looking forward to it. জমবে আমার সময়। আচ্ছা, নেক্সট কোশ্চেন যেটা ওইটা হচ্ছে আজকাল there is this মানে একটা plethora of advice given to young people in various fields. What are some bad advice given to মানে কি students or in general আপনি দেখেন who wants to enter your field or just in general? Okay. সো সিএম আমাকে এই প্রশ্নটা গতকালকে পাঠিয়েছিল, আমি এটা নিয়ে কিছু চিন্তা করতে হয়েছে। আমার মনে হয়, এবং আমি অনেকে হয়তো দেখে থাকবেন, আমি এককাল অনেক অ্যাক্টিভ ছিলাম, এখন তো অ্যাক্টিভ নেই, বাট বাংলাদেশ বিয়ন্ড বর্ডার্স একটা গ্রুপ আছে, আমি অনেক সময় ধরে অ্যাডমিন ছিলাম। আমি অনেকেই সেখানে একটা উত্তর দিতে দেখি যেটা আমার মনে হয় ভালো মানে সদিচ্ছা থেকে আসে, মানে ফ্রম দ্য গুড হার্ট, কিন্তু আমার মনে হয় যে সেই অ্যাডভাইসটা আসলে ডাজ নট ল্যান্ড দ্য ওয়ে লাইক এভরিথিং। সেটা হচ্ছে যে অনেকে বলে থাকে যাচ্ছে ভাইয়া আমার তো এরকম ইসিএ নেই বা আমার এটা নেই, আমি কি করব। অনেকে আমি দেখি উত্তর দেয় যে ও ইফ ইউ আর প্যাশনেট ইউ ক্যান ডু এনিথিং, লাইক প্যাশন থাকলে সবকিছু হয়ে যাবে। It is true, but like with like a lot of ifs and buts. সমস্যা হচ্ছে যে প্যাশন হচ্ছে the very first step. এখন আমার প্যাশন হতে পারে যে আমি রোনালদোর মতো ফুটবল খেলবো, ফ্রি কিক মারবো, দ্যাটস দ্য থিং। লাইক প্যাশন কিন্তু প্রথম জিনিসটা যে আমার ইচ্ছা হলো যে আমার আচ্ছা যে এটা আমার মোটিভেশন, আমি এটা করব। পরবর্তী যদি স্টেপ গুলো না থাকে
তাহলে কিন্তু সেই প্যাশন দিয়ে আসলে কোনো লাভ নেই। হ্যাঁ। ইনফ্যাক্ট আমি এখানকার ক্যারিয়ার সার্ভিসে, হার্ভার্ড ক্যারিয়ার সার্ভিসে আমাকে যেটা বলেছে আমার রেজুমে দেখে, যে নেভার ইউজ দ্য ওয়ার্ড প্যাশনেট, বিকজ মানে পিপল লাইক রিক্রুটার্স হেট দ্যাট ওয়ার্ড টু দ্যাট পয়েন্ট, বিকজ এটা মানুষ এত ওভার ইউজ করছে। কারণ প্যাশন তোমার থাকতেই পারে, কিন্তু তুমি তোমার প্যাশনটাকে কি আসলে রিয়েল লাইফে রিয়েলাইজ করছো কিনা, দ্যাটস দ্য বিগার থিং। আমাদের অনেকের অনেক কিছুর প্যাশন থাকে, বাট হোয়াট ডিড ইউ ডু অ্যাবাউট ইট? এবং এটার সাথে আরেকটা জিনিস হচ্ছে যে আমরা অনেক সময় অনেককে খুবই এরকম মানে প্যাশনের মাধ্যমে মানে খুবই কি বলবো বোল্ড স্বপ্ন দেখাতে পছন্দ করি, which is very important. We should always aim high, but the next part is we should like dream big, but also keep our expectation to like our like you know reality. সেটা অনেকে আমরা ভুলে যাই। সো সেটা আর কি মনে রাখতে হবে যে হ্যাঁ, দিস ইজ মাই প্যাশন। হয়তো আমার সেটা রিয়েলাইজ করতে একটু দেরি হয়েছে, বাট আই ক্যানট ফরগেট মাই পাস্ট। সো গিভেন মাই পাস্ট, এখন আমাকে কি করতে হবে যাতে লাইক আই ক্যান রিয়েলাইজ দ্য ফিউচার। আমি যদি জাস্ট এখন বলি যে হঠাৎ আজকে থেকে আমার প্যাশন চলে এসছে, আমি এখন এখানে এরকম জায়গাতে চলে যাব, আমি গুগল বা ফেসবুকে আমার চাকরি হয়ে যাবে, বাট আমার হয়তো পড়াশোনার রেজাল্ট অত ভালো নেই বা আমার অত ইন্টার্নশিপ নেই, that's the wrong thing. Like it's okay to realize you have that passion, but then you have to take steps, and then you can go. The road will be a little bit longer, but you have to acknowledge. You have to acknowledge the hard work. Otherwise, like এটা আমি অনেক পাই মানে কি যে ভাই আমার মানে কি ক্লাস 12 এ পড়ি আমি, আমার কম্পিউটার সায়েন্স অনেক প্যাশন, কিন্তু আমি এক্স্যাক্টলি আমি আবার কোনো মানে নো অ্যাক্টিভিটিস টু শো ফর ইট, আমি কি এই প্রোগ্রামে ভর্তি হতে পারবো নাকি, মানে ইটস ফাইন। যে এখন যে ইউ রিয়েলাইজ যে তোমার প্যাশনটা আছে, ইউ হ্যাভ টু অ্যাকনলেজ আচ্ছা আমি তো আগে কিছু করি, রাইট? সো লেটস টেক 2 or 3 years টু বিল্ড সামথিং যেটা ডেমনস্ট্রেট করে আমার প্যাশন। সো এটাই মানে কি একটু রিক্যাপ দিস পয়েন্ট, এটা হচ্ছে যে যদি তোমার প্যাশন থাকে, দ্যাটস নট ইট। তুমি সাথে সাথে একটা গোলের পিছনে ছুটাটা ইটস নট রেশনাল, রাইট? দ্য আইডিয়াল ওয়ে ইজ টু জাস্ট অ্যাকনলেজ যে আমার পাস্টে হয়তো বা এইটার নিয়ে কোনো অ্যাক্টিভিটি নেই, ট্রাই টু বিল্ড, use the passion to do stuff that demonstrates a passion, and then apply it towards the programs. এবং এই অ্যাপ্লিকেশনে কিন্তু যেটা আমি অনেকে হেল্প করে থাকি অ্যাপ্লিকেশনে, the only advice, if I could summarize all of this, সেটা হচ্ছে যে show, don't tell. Don't tell them that I'm passionate about physics. Show them that you're passionate about physics, and like that will take care of it. কমেন্ট সেকশনে এক দুটো কোশ্চেন ছিল মানে কি এসেতে কি নিয়ে ফোকাস করব, আই গেস যে এই জিনিসটা ইম্পর্টেন্ট হবে যে শো ডোন্ট টেল। এটা অনেকেই বলে যে বলে লাভ নেই যে আমার মানে কি খুব জবে, আমার খুব জবে। শো হচ্ছে মানে কি এরকম এত আওয়ার্স রিসার্চ করেছো, এই প্রফেসরের সাথে কাজ করেছো, এরকম তোমার কাজ শেষ হতে 5টায়, বাট হাউএভার ইউ স্টিল ওয়ান্টেড টু ওয়ার্ক, তুমি 9টা পর্যন্ত কাজ করতে। সো মানে শো ডোন্ট টেল। আচ্ছা, ব্যাড অ্যাডভাইসটা হচ্ছে মানে প্যাশন থাকলে হবে না, ইটস আ ইম্পর্টেন্ট that's the first advice. There are a lot of other advices attached to it. আচ্ছা, প্যাশন থাকলে হবে না। নেক্সট কোয়েশ্চেন, ওটা হচ্ছে what is one advice you would give to বা few to people trying to enter your field? আচ্ছা, so আমার যেটা মনে হয়, সো আই থিংক লাইক two-fold answer. একটা হচ্ছে যে ডিবেটার ফার্স্টে বলে দিছে কয়টা, এখন দিকে যাব এখনো মানুষ অভ্যাসের দাস। তো প্রথমত হচ্ছে যে আপনি যদি বাংলাদেশে বর্তমানে থাকেন, অনেক ক্ষেত্রে হয়তো দেখা যায় যে এখানে আসার জন্য আমরা বলে থাকি যে রিসার্চ এক্সপিরিয়েন্স অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু বাংলাদেশে এটা বাস্তবিক যে হয়তো অ্যাস্ট্রোফিজিক্স এর মতো একটা সাবজেক্ট হয়তো রিসার্চের স্কোপটা হয়তো একটু ছোট। তা আমরা কি করতে পারি, বা আমি স্কুলে থাকতে কি করেছিলাম, আমি কলেজে থাকতে সাথে সাথে কিন্তু আমি ওই তখন কোর্সেরা মাত্র শুরু হয়েছে, আমি তখন কিছু কিছু ওখান থেকে কোর্স নিতাম আর কি। তো আপনি যেরকম হচ্ছে এরকম ফিজিক্স বা ম্যাথ বা কম্পিউটার সায়েন্স এগুলোর উপর কোর্স কিন্তু অহরহ ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। ইউ ক্যান টিচ ইউরসেলফ দোজ থিংস। আপনি সেখান থেকে নিজে একটা প্রজেক্ট করতে পারেন। ক্যাগল নামে একটা ওয়েবসাইট আছে যেখানে প্রজেক্ট করা যায়। আমি একটু প্লাগ করি ক্যাগল, যারা জানে না, ক্যাগল হচ্ছে দিস প্ল্যাটফর্ম যেখানে ডেটা সায়েন্টিস্ট আর হচ্ছে মেশিন লার্নিং এনথুজিয়াস্ট দে
post data sets, they Exactly. post challenges, এবং you can compete with other people. Right. এবং it's very prestigious. Right. If you did well in a Kaggle contest, it really looks good on your resume. এক্স্যাক্টলি। এবং বা হচ্ছে যে গিটহাব, যেখানে হচ্ছে যারা, কারণ আমার কিন্তু অনেক কোডিং করতে হয়, প্রোগ্রামিং করতে হয়, আমার ফিল্ডে আসতে আমি একটা অ্যাডভাইস দিব যে অ্যাটলিস্ট কিছু না পারেন মানে প্রোগ্রামিংটা যদি আপনি শিখে অ্যাপ্লাই করেন আপনাকে অনেক হেল্প করবে রিসার্চ পজিশন পেতে, কারণ রিসার্চ মানে হচ্ছে যে কোডিং করতে হয়। তো এইসব ওয়েবসাইট গুলো কিন্তু সবার জন্যই উন্মুক্ত। সো আমরা যদি এই আমাদের যে সময়গুলো হচ্ছে আমরা ইউটিউব বা ফেসবুক অনেক ক্ষেত্রে স্পেন্ড করে থাকি, সেই সময়টা কিছুটুকু সময় নিয়ে যদি আমরা এসব কম্পিটিশন গুলো করে থাকি, কারণ এটাতে কিন্তু দুটো লাভ হয়। এক হচ্ছে আমরা বইয়ে যে আইনস্টাইন যেটা পড়ে থাকি যে রিসার্চ, এক আইনস্টাইন 100 বছর আগের মানুষ, তার রিসার্চ আর এখনকার রিসার্চ এক জিনিস। সো এখনকার রিসার্চে কিভাবে করে মানুষ চিন্তা করে যে ইজ ইট ফর মি, মেবি ইউ রিয়েলাইজ যে আসলে এই জিনিসটা আমার কাছে খুবই বোরিং লাগছে, যে এটা আসলে আমার জন্য না। That is completely fine to realize it, but you should realize it like as soon as like you say I'm passionate about this, then go and take that step and realize whether you still have that passion or not. কারণ like Seeam জানে আমি এখন রিসেন্টলি অনেক প্রবাবিলিটি নিয়ে ক্লাস নিচ্ছি, সো আই থিংক অফ থিংস অ্যাজ Bayesian. সো আমার প্রায়র হচ্ছে যে আমি প্যাশনেট, আমি এখন একটু ট্রাই করে দেখি আমার লাইকলিহুড কি অ্যাকচুয়ালি এগ্রি করে কি। সো মানে কি টু এক্সপ্লেইন ইট ইন নরমাল টার্মস, ওটা হচ্ছে তানভীর বলতেছে once you realize you're passionate about something, next step হচ্ছে trial and error. এক্স্যাক্টলি। আচ্ছা, ধর আমার কম্পিউটার সায়েন্স ভালো লাগে, সো নেক্সট স্টেপটা কি হতে পারে? edX এর যাও, MIT's ইন্ট্রোডাকশন টু পাইথন বা হার্ভার্ডের ইন্ট্রোডাকশন টু কম্পিউটার সায়েন্স কোর্সটা দেখো, নাও কোডিং করো, দেখো ভালো লাগে নাকি। সো ইট কনফার্মস তোমার হাইপোথিসিস যে আচ্ছা আমি প্যাশনেট অ্যাবাউট ইট অর নট। যদি না ভালো লাগে, মুভ অন টু দ্য নেক্সট থিং, মুভ অন টু anything else that interests you. Yeah. So trial and error ta Exactly. I guess খুব important. Even the sooner you do it, the sooner you realize what you like and what you don't. And it like which you fail often, and that's the best way to figure out what you like. এটা এখনো মানে কি আমারও পার্টিকুলারলি জানি না কোন ফিল্ডে যাব, বাট মানে কি ট্রাইং আউট এভরিথিং নাও এন্ড দেন। আমি যখনই বই পড়ি, ধরেন একটা অর্গানাইজেশন সাইকোলজি বই পড়লাম, তখন আমি মামা তো অর্গানাইজেশন সাইকোলজি অনেক ভালো লাগে, হয়ে যায়। Exactly. সো মানে কি there is this like constant যে এটা ভালো লাগে, ওইটা ভালো লাগে, so try it out, see for yourself whether you like it. Next question, এটা হচ্ছে আমি জানি provided you are very busy, what would be the best way to reach you? আচ্ছা, হ্যাঁ, সো এক হচ্ছে যে যদি অনেকে আমার কাছে প্রশ্ন করে থাকে অ্যাডমিশন স্পেসিফিক, অ্যাডমিশন স্পেসিফিক প্রশ্ন হয়ে থাকলে আমি অলরেডি বাংলাদেশ বিয়ন্ড বর্ডারের এক অ্যাডমিন, এবং ওখানে আমার সাথে আরো অনেকে খুবই নলেজেবল মানুষ আছেন যারা অ্যাডমিন। সো ওখানে স্পেসিফিক প্রশ্ন করলে লাইক উই ক্যান কাম এন্ড হেল্প। অনেকে প্রশ্ন করে মানে হোয়াটস আ ব্যাড কোয়েশ্চেন, যে ভাইয়া আমি হার্ভার্ড যেতে চাই, that is not a question, like that's a statement. অথবা আমার কি কি করা লাগবে, that is something you can Google. Like first thing you learn about doing research is how to Google efficiently. On Stack Overflow কেমনে সার্চ করবো বা এগুলো। But if you have a question, আচ্ছা আমার এই হয়তো আমার এসেতে আমি এই জিনিসটা বুঝছি না, বা আমার হয়তো বুঝতে পারছি না যে কিভাবে প্রফেসরদেরকে আমি ফাইন্ড করবো, that's when we can come in and actually help you out. So there's already a platform, so I don't need to like make another platform. So I pitch in that for undergrads এবং higher study abroad group যেটা হচ্ছে grad student জন্য। But to the research specific কোনো question থাকে যে না আচ্ছা ভাই আমি either, কারণ আমি বাংলাদেশ অ্যাস্ট্রোনমিটার সাথেও যুক্ত ছিলাম, অর্গানাইজিং এর সাথেও গত 2 বছর যুক্ত ছিলাম, যে আমি কিভাবে আরো আমার আমি বাংলাদেশ থেকে রিসার্চ করতে চাই, বা আমার কোন অনলাইন কোর্স গুলো নিলে একটু ভালো হতে পারে। সেক্ষেত্রে আমার ওয়েবসাইটে গেলে, আমার ওয়েবসাইটে ইমেল করার জায়গা আছে আর কি, সেখান থেকে সো আমার ফার্স্ট নেম লাস্ট নেম tanveerkarim.com, ওখানে গেলে আমার ইমেল অ্যাড্রেসে ইমেল করলে পাওয়া যাবে। আমি ডিসক্লেমার দিব যে আমি সবাইকে রিপ্লাই করব না, কারণ অ্যাজ ইউ সেড আমার মানে আই হ্যাভ ভেরি লিমিটেড অ্যামাউন্ট অফ টাইম। সো ইফ আই ফিল যে লাইক দ্য পারসন হু আস্কড মি দ্য কোয়েশ্চেন যে তার অ্যাপ্রোপ্রিয়েট basic research করে আমাকে প্রশ্ন করেছে, I'll definitely try to help them out. So if you email me, that's the only caveat. আচ্ছা, so to recap, যারা ইমেল আইডিটা মিস করেছে পরে দেখে নিও ভিডিওটা, but to recap ওটা হচ্ছে if you have questions with regards to undergraduate admission, check out Bangladesh's Beyond Borders,
and post specific questions. If you have questions with like much higher studies, postgrad, higher studies abroad, Right. যে গ্রুপটা ওখানে পোস্ট করো. And finally, if you have post in the field of like astrophysics বা physics, একটা question আছে, reach out to him via email. Be very specific. আমি একটা রিসোর্স বারবার বলি, এটা হচ্ছে অ্যাডাম গ্র্যান্টের একটা আর্টিকেল আছে লিঙ্কডইনে, ওটা হচ্ছে 6 ways to get me to email you back. Right. ওই আর্টিকেলটা পড়ো, ইটস ফ্যাসিনেটিং, ইট রিয়েলি হেল্পস ইউ মানে স্ট্রাকচার এন্ড রাইট কোল্ড ইমেলস. তাহলে মানে these are the successful steps you can take to reach তাদের ভাই. আচ্ছা, ফাইনাল কোয়েশ্চেন, এটা পিএইচডি স্টুডেন্টদেরকে আস্ক করা অতটা জমে না, বাট হচ্ছে where do you see yourself in 5 years? Actually, I think আমার মনে হয় কিন্তু রিসেন্ট সিচুয়েশনে কোশ্চেনটা বেশ জমে. I think পুরো মাঝখানে আছে. এবং আমার মনে হয় তুমি ডেফিনেটলি I would give shout out to নাজমু সাকিব ভাই, তুমি কোশ্চেন করে আমি খুব ইন্টারেস্টেড ভাই অ্যানসারটা as well. আমি উত্তর মানে এইটা বলে নিলাম কারণ হচ্ছে যে রিসার্চের ক্ষেত্রে অনেকে যারা একটু পলিটিক্স ফলো করে থাকেন, স্পেশালি ইউএস পলিটিক্স, কারণ আমার তো খাওয়া দাওয়া রিজিক সবকিছু হচ্ছে এখানে. সো এখানকার মূলত সব ফান্ডিং আসে হচ্ছে সরকার থেকে. এখন সরকারি বাজেট কিভাবে হবে এক এক বছর, দ্যাট রিয়েলি ডিটারমিনস যে আমার ফিল্ড কোথায় যাচ্ছে বা কয়জন ফিল্ডে থাকতে পারবে বা না থাকতে পারবে. আমি থার্ড ইয়ার, আমার প্রোগ্রাম শেষ হবে 2022 সালের মেতে. আমি এক্স্যাক্টলি ইন দ্য মিডল অফ ইট আর কি. সো আমার আইডিয়াল প্ল্যান হচ্ছে যে ড্রিম উড বি যে এখান থেকে 2022 সালে পাশ করে একটা প্রাইস পোস্ট ডক্টরাল ফেলোশিপ. সো দোজ হু ইউ ডোন্ট নো, যে পিএইচডি পরে অনেকে পোস্ট ডক্টরাল নামে একটা চাকরি করে থাকে, যেটা হচ্ছে তাদেরকে আরো ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ করার জন্য করতে সাহায্য করে এবং পরবর্তীতে তারা প্রফেসরশিপের জন্য এখানে অ্যাপ্লাই করে থাকে. তো এগুলোর মধ্যে কিছু কিছু আছে যেগুলোকে প্রাইসড পোস্ট ডক্টরাল ফেলোশিপ বলে, মানে দিজ আর লাইক দ্য বিগেস্ট পোস্ট ডক্টরাল পজিশনস ইন দ্য কান্ট্রি. অনেক ইন্টেলেকচুয়াল এনার্জি. সো ওগুলো যদি হয়ে থাকে দেন ইটস ফ্যান্টাস্টিক, মানে দ্যাট উড বি আ ড্রিম কাম ট্রু. এন্ড ইফ দ্যাট ডাজন্ট ওয়ার্ক আউট, লাইক আমি এখন রিসেন্টলি আই এম অলসো ভেরি ওপেন টু ইন্ডাস্ট্রি তে যাওয়া নিয়েও, লাইক আই এম ভেরি ওপেন. ইটস মোস্টলি বিকজ আমার রিসার্চে আমাকে আজকাল অনেক স্ট্যাটিস্টিক্স বা মেশিন লার্নিং নিয়ে কাজ করতে হয়, এবং আই রিয়েলাইজ যে আসলে ফর এক্সাম্পল ফিজিক্সে যে আমরা যখন ওই যে ছোটবেলায় যে গ্যাস নিয়ে পড়াশোনা, যে পদার্থবিজ্ঞানের গ্যাস ছিল, যে গ্যাস যে কণাগুলো হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়, তারপরে যে কেমিস্ট্রিতে পি ইকুয়ালস এনকেটি এরকম. তো একদিন আমাকে একজন ফ্রেন্ড বললো, লাইক ডিড ইউ থিঙ্ক যে লাইক দ্য স্টক মার্কেট ইজ এক্স্যাক্টলি লাইক a Brownian motion, মানে গ্যাসের মতো. I was like, what do you mean? It's like, oh, if you think each human like transaction as particles, like একটা particle কি করবে আমরা জানি না. So like economics এর দিক থেকে একটা মানুষ কিনবে না কিনবে না, that's a hard question to say, but aggregate করলে ওই সিস্টেমের টেম্পারেচার কি বা প্রেসার কি এটা আমরা বুঝতে পারি, and then you can just translate those things to, for example, stock, and then try to analyze it. এটা বুঝলাম, তারপরে আস্তে আস্তে শার্প হয়ে যেতেছে, আস্তে আস্তে ফিজিক্স নিয়ে কোয়ান্ট ফাইন্যান্সে চলে যাবে. সো ওদিকে আমার ইন্টারেস্ট আছে. আর এছাড়াও লাইক আই এম কিপিং আ ভেরি ওপেন মাইন্ডেড, and I've always been very interested in science policy আর কি. যে অ্যাজ আ সায়েন্টিস্ট সব দেশেই খুবই কম মানুষ হচ্ছে সরকারি কাজে যায় বা মানে তাদের বিজ্ঞানী কাউন্সিল গুলোতে আর কি হেল্প করে থাকে. আমার মনে হয় দ্যাটস অ্যানাদার গ্যাপ দ্যাট এক্সিস্টস. সো maybe like bottom line, I don't know where I'll be in 5 years, but in 3 years hopefully I'll get my PhD. It's a common trend, মানে most guests that are interviewed কারোরই কোনো আইডিয়া নাই, right? And I think that's মানে necessary to মানে এই পিকচারটা পেইন্ট করা যায়, আমাদেরও আইডিয়া নাই. এবং দ্যাট ইজ অ্যাকচুয়ালি গোজ ব্যাক টু দ্যাট ফেলিয়ার থিং. অল মাই লাইফ আমার মনে হয় যে আমার আইডিয়া ছিল আমি কি করবো 10 বছর পরে এই হবে. এখানে এসে আমি যেটা শিখছি স্পেশালি হার্ভার্ড আসার পরে, সেটা হচ্ছে যে ইটস ফাইন টু লিভ উইদাউট having any long-term plans, as long as you do what you're doing now well. Ultimately, like you'll figure out, like take it step by step. আমাদের বেশি টাইম নেই, so let's jump on and see if we can answer some questions comment section এ. দেখি ভালো. What was the main focusing factor you highlighted in your essay? আচ্ছা, কোন essay? Undergrad না grad? হ্যাঁ, ইম্পর্টেন্ট. গ্র্যাড বলি, আন্ডারগ্রেডে অনেক অ্যাডভাইস আছে. আচ্ছা, গ্র্যাডের ক্ষেত্রে আমি বলবো আমার গ্র্যাডের অ্যাপ্লিকেশনটা একটু রসকসিং হয়ে থাকে, কারণ এক পেজ জায়গাতে. তো সেখানে আমি আমার রিসার্চের
উপরে আর কি মূলত ফোকাস করেছিলাম যে ওই যে আচ্ছা। যেটা প্রিন্সিপালটা বলেছি যে শো ডোন্ট টেল। ওই প্রিন্সিপালটাই আমার প্রায় 3-4 প্যারাগ্রাফের মতো লেগেছিল। এরপরে 1-2 প্যারাগ্রাফ আমি লিখেছিলাম আর কি আমার হার্ভার্ডে কোন প্রফেসরের সাথে আমার কাজ কেন ইচ্ছা, আহ, আহ, এবং এছাড়া হচ্ছে আরেক প্যারাগ্রাফ ছিল আমার হবির উপর, দ্যাটস আই ট্রাই টু ডিফারেন্সিয়েট মাইসেলফ, এবং ওখানে হচ্ছে আমার এই রুশ সাহিত্য বা এগুলোর উপর ইন্টারেস্ট। তো টু রিক্যাপ, উনি ফার্স্টে 2-3 প্যারাগ্রাফ টকড অ্যাবাউট হিজ ওয়ার্ক, যে রিসার্চটা করেছে ইন হিজ ফিল্ড। এরপরে প্যারাগ্রাফে হি ফোকাসড অন মানে কি হার্ভার্ডে কোন পার্টিকুলার প্রফেসর এর কাছে মানে কি উনার ওয়ার্ক করার ইচ্ছে, এবং লাস্টে হচ্ছে হোয়াট ডিফারেন্সিয়েটস। So I think it's important. যে কোনো cover letter, I think it's a common trend. যে first you talk about মানে কি talk about why you are a good candidate for the exact position. Right. Then you talk about why the company, but why the institution in particular, and finally you talk about what makes you a bit different in other areas. Right. So it also I will plug this in. আমি সিয়ামকে I guess দায়িত্বটা দিলাম আমাকে জানানোর জন্য। If enough people find this to be helpful, I'm more than happy to put my applications on my website so people can go and see it as a resource. So গরম হয়ে যাবে, ঠিক আছে, এটা পাপ করতে হবে, বাট এখান থেকে যে জিনিসটা পেলাম হচ্ছে হি ইজ হ্যাপি টু পুট হিজ অ্যাপ্লিকেশন ইফ देयर ইজ ডিমান্ড। তাহলে হ্যাঁ, আই উইল পাব দিস। ওকে। আরেকটা কোশ্চেন হচ্ছে, ভাই আমি ন্যাশনালি ইংলিশে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, ইফ আই ওয়ান্টেড টু গো টু ইউএসএ, আমার নেক্সট স্টেপস গুলো কি হবে? নেক্সট স্টেপ হবে হচ্ছে ইউটিউবে যাও, সার্চ দাও ব্রিটিশ শিকদার 10 মিনিট স্কুল, ওখানে একটা প্লেলিস্ট আছে, ওই প্লেলিস্টটা দেখো, দ্যাটস ইওর নেক্সট স্টেপ, ইউ উইল গেট এভরিথিং ইউ নিড ফ্রম দ্যাট। আরেকটা কি আছে, হে ভাইয়া, শুড আই ডু অ্যান ইন্টার্নশিপ আউটসাইড মাই মেজর? I will do one internship before I graduate. My major is AI, but I got offers from software engineering and another for data analytics. Both are not directly related to my major. Depends on whether you're interested in that. So if you're interested in that field, jaya ashana if you're doing a major exactly internship outside, because broadly you're still a computer scientist. So this is where you can actually differentiate yourself. Jani AI kori sathe amar kintu data analytics er upor software engineering. Exactly. So if you like those things that you got offers from, just go for it. It doesn't really matter that much in the long run. Ar ki ache, how do you figure out a mathematical model of a theory or hypothesis? Can you give me an example based on your current field of research? Only broad একটা question. Do you have any answers to that? Where do you start? Right. So আমি আমার কারেন্ট রিসার্চের থেকে খুব একটা সিম্পল এক্সাম্পল দেই, সেটা হচ্ছে যে ডার্ক এনার্জি। অনেকে বলে থাকে ভাই এটা তো কি জিনিস, এটা মানুষ কিভাবে করে চিন্তা করে, লাইক where do you start from? বেসিক মডেল কিন্তু খুবই সিম্পল। আমরা আমাদের ম্যাথমেটিক্যাল মডেলে আমরা এটা একটা জোক আমরা ফিজিক্সে বলি যে ইউ স্টার্ট উইথ দ্য স্ফিরিক্যাল কাউ। আমাদের কাছে দুনিয়ার সবকিছুই হচ্ছে গোল, কারণ গোল জিনিসটা সবচেয়ে ম্যাথমেটিক্যাল মডেল করা ইজি। আমরা বলি যে আচ্ছা ইমাজিন যে পুরো ইউনিভার্সটা গোল, এর মধ্যে আমি একটা পারফেক্ট ফ্লুইড দিলাম, এই ফ্লুইডটা হচ্ছে গিয়ে ডার্ক এনার্জি। আমরা ফ্লুইড মেকানিক্স ভালো বুঝি, তখন আমরা ফ্লুইড মেকানিক্স অ্যাপ্লাই করে দেন উই ক্যান ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে কি হয়। ইনফ্যাক্ট থিংস লাইক গ্যালাক্সি, যেটা আমি স্টাডি করি, যে ওই যে ছায়াপথ, এগুলো কিন্তু সলিড অবজেক্ট, কিন্তু আমাদের মডেলিং এ আমরা এগুলোকে লিকুইড হিসেবে ট্রিট করি, কারণ এটা মডেল করা ইজি। হ্যাঁ, মডেল করা ইজি। তাহলে এখান থেকে আমি যা পেলাম হচ্ছে অলওয়েজ স্টার্ট উইথ একটা বেসলাইন মডেল। অলওয়েজ স্টার্ট ভেরি সিম্পল, ভেরি সিম্পল, যে আচ্ছা এটা মডেল করা ইজি হবে। as এরপরে ইউ স্টার্ট এক্সপেরিমেন্ট, exactly. মডেলটা অ্যাপ্লাই করি, ডাজ আমাদের মডেল you see where the model goes wrong and then that's when you তখন হচ্ছে এডিট করা। আচ্ছা, so that's the whole process. এটা ভালো লাগছে। I've heard that early decision is like playing gambling because early decision a good chance for domestic students, but for international students it's too hard. International student এর জন্য ভাই অ্যাডমিশন সব সময় হার্ড, এই রিস্কটা নিতে হবে, কিছু করার নাই। In fact early decision এর চান্স একটু হাই থাকে, so if you know যে আমি সব অ্যাপ্লাই করব, you might as well just take a shot and just apply one early decision. এরকম কিছু নাই। তারপর হচ্ছে we are proud of you. Oh, thank you. খুব ভালো লাগে দেখলে। in a year gap year I'm going to apply after my HSC. How to utilize my gap year, উনি যে কথাটা বললো ওটা হচ্ছে যে first step is passion, then মানে কি demonstrate তুমি কি করছো। so think about তুমি কি নিয়ে কথা বলবো তোমার অ্যাপ্লিকেশনে, এবং try to do internships or get research experience or write, take online courses, whatever that helps to demonstrate your passion. Is it true if I apply for financial aid in need based, need blind, my college acceptance chance decreases? Need blind it doesn't decrease, need aware it decreases a bit.
হাউ ইজ দ্য প্রেশার ইন হার্ভার্ড ভাইয়া? অনেক অনেক এখানে সবাই অনেক ট্যালেন্টেড মানুষ। এখানে যারা যারা আসে সবাই তাদের স্কুলের টপ 1% ছিল, প্রায় সবাই, যারই দিকে সেই বেলা ভিক্টোরিয়া। হ্যাঁ, সো প্রেশার অনেক, বাট দ্যাটস লাইফ। আর কি আছে? For doing PhD in banking sector, is it mandatory to do major in banking course? না, আমি particularly বলবো honestly this is not my field. হ্যাঁ। I don't think I should be giving that advice. মানে কি আমি পার্সোনালি আমার জেনারেল অপিনিয়ন, আমি যা দেখে আসছি এটা হচ্ছে পিএইচডি যে ফিল্ডে করবো ওইটাই যদি আন্ডারগ্রাউন্ড এক্সপেরিয়েন্স থাকে ইট হেল্পস। হাউএভার যদি এক্সপেরিয়েন্স না থাকে ইট ডাজন্ট মানে কি নেসেসারিলি মানে কি ডিস্ট্রয় ইওর চান্সেস। এবং এগেইন প্লাগিং ইন লাইক গো টু হায়ার স্টাডি অ্যাব্রড, ওই গ্রুপে ওরা প্রোফাইল মেইনটেইন করে, অনেক ইনফরমেশন আছে, they can give you like specific examples of people who've done this before. আর বাকিদের যা গুড কন্টেন্ট কি বলতে গুড ওয়ার্ক, থ্যাংক ইউ। সো হ্যাঁ, this brings an end to an interview. For future interviews, আমি আগেও বলছি যে সব ইন্টারভিউ তোমার জমবে না, কয়েকটা ভালো লাগবে কয়েকটা ভালো লাগবে না, দেখে নিও। আমরা বাংলাদেশি পার্সপেক্টিভ পেজে কনস্ট্যান্টলি পোস্ট দিতে থাকি 1 day before the interview, কাকে ইন্টারভিউ করছি তার প্রোফাইল কি। যদি প্রোফাইল ভালো লাগে জাস্ট সিট ডাউন 5 মিনিট দেখে চলে যাও। আমাদের ইচ্ছা হচ্ছে ওই 5 মিনিটও যদি দেখো ওখানে একটা কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া হবে, ওইটা যদি ইউজফুল লাগে। এই ইন্টারভিউ অনেকের ভালো লাগবে না, অনেকের লাগবে, and that's very expected. Keep following the Bangladeshi perspective. ওখান থেকে সব পোস্ট যায়। নেক্সট আমাদের অ্যামেজিং কয়েকটা ইন্টারভিউজ আছে, আমরা বাংলাদেশের স্বামীর মন্তাজি থেকে ইন্টারভিউ করব। এটা বেশ জমবে। আমার বাচ্চাকালের বন্ধু, ওর সাথে তো এই সামারে অক্সফোর্ড থেকে আসলাম আর কি 2 দিন। সো ডেফিনেটলি রেকমেন্ড ইফ ইউ আর ইনটু লাইক ইউকে education and also interested in biology. And তারপর আমরা হাসান সাদিফি ভাইকে লিটারারি স্টাডিজ রকেট সায়েন্স, কল্পকৌশলের ফাউন্ডার এবং এমআইটি তে পিএইচডি করছেন নাজমুল সাকিব ভাই, ওনাকে ইন্টারভিউ করব। তারপর উই হ্যাভ দিস এক্সাইটিং ইন্টারভিউ কামিং আপ। ব্লকসেট একটা ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম, ওই ভেঞ্চার ক্যাপিটাল ফার্মের ম্যানেজিং পার্টনার। আমরা পোস্ট দিব। স্টে আপডেটেড ইন বাংলাদেশ পার্সপেক্টিভ টু নো হু হি ইজ এক্সট্রিমলি সাকসেসফুল, এন্ড যারা বিজনেস লাইনে যাওয়ার ইচ্ছা তাদের সো দিস উইল কিপ অন কামিং। অনেক ইন্টারভিউ হবে, 100টা হবে, 150টা হবে। Just stay updated. That is all we have to say. Thank you for joining us. We will be sharing insights from the interview on the Bangladeshi perspective. Keep following the Bangladeshi perspective. And I'll just say like thank you Seeam for doing this. I think this is fantastic. Ebong I will say one thing in addition to what Seeam said, don't just like watch interviews of people that you find to be directly related to you. কারণ আমার কিন্তু লিটারেচারে যাওয়ার পিছে কারণ হচ্ছে ওইটাই যে বিকজ অনেক সময় অন্য ফিল্ড থেকে মানুষজন দেখবা যে এমন কিছু অ্যাডভাইস দিবে যেটা হয়তো বিকজ আমরা যেটাকে বলি ব্লাইন্ড স্পট, যে আমরা সবাই একইভাবে চিন্তা করতে এত অভ্যস্ত যে হয়তো একটা প্রবলেম দেখে আমরা অন্যভাবে চিন্তা করতে পারি না। সো মেবি you know like if you're a physicist, একজন ব্যাংকিং সেক্টরে একজন একটা কিছু বললো and you're like wow, why did I not do this in my field before? So I would say take the time and watch all of it like as much as you can, because I think like every person brings a very unique perspective. যে কোনো ইন্টারভিউতে 5 মিনিট বসলেও লাভ। প্রত্যেক ইন্টারভিউ পর আমি আর্টিকেল পোস্ট দিই, 30 সেকেন্ড লাগে পড়তে, যে একটা সামথিং ইম্পর্টেন্ট এন্ড লার্ন ওইটা পড়ো। বা হচ্ছে যদি কোয়েশ্চেন্স থাকে আমরা ইউজুয়ালি ট্রাই করি at the end of the interview এক গ্লিম্পসে ফার্স্ট কোয়েশ্চেন্স এর অ্যানসার দিতে, so you can also jump in just for asking questions and getting the answers. But yeah, thank you so much for watching. Thank you Tanveer bhai, thank you আসার জন্য। আশা করি আমি এখন রাশিয়ান লিটারেচার একটু তাকাতে পারবো, ডিফারেন্স বুঝতে পারবো টলস্টয় কে অন্যরা কে। বাট ইয়া, হ্যাভ আ নাইস ডে এভরিওয়ান, বাই বাই।